হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম নতুন একটা লাইভ ক্লাসে। এবং আজকের ক্লাসটি স্পেশালি যারা হচ্ছে আমাদের বিউপি অ্যাসপাইরেন্ট এবং যারা বিউপি তে সামনে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমরা হচ্ছে বিউপি জিকের রিসেন্ট যে ইনফরমেশন গুলা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণ প্রয়োজন এবং জিকে তে অনেক বেশি আসে রিসেন্ট ইনফরমেশন গুলা, সেই ইনফরমেশন গুলা নিয়ে আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস পেতে যাচ্ছি। এবং আমাদের সাথে তোমরা কারা কারা আছো একটু দেখে নিব। একটু খুবই খুবই ইনফরমেটিভ একটা ক্লাস হতে যাচ্ছে, যেই ক্লাস থেকে ইনশাআল্লাহ তুমি অনেকগুলো ইনফরমেশন কমন পেতে যাচ্ছ। কারণ আমরা জানি বিউপি তে খুব বেশি ডিপ কোশ্চেন করে না, রিসেন্ট থেকে একটু বেশি কোশ্চেন থাকে, বিশেষ করে এফ ট্রিপল এস এ। ঠিক আছে, ওকে। সো আজকে আমরা সব বিষয় নিয়ে কথা বলবো। বিউপি তে কোন কোন টপিক গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিক গুলা থেকে বেশি প্রশ্ন আসে এবং কিভাবে পড়লে আমরা স্বল্প সময়ে বিউপিতে একটা ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক আছে, ওকে। সো হ্যাঁ, সবাই একটু মেনশন করে দাও বন্ধুদেরকে এবং ক্লাসটা শেয়ার করে দিতে হবে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। ঠিক আছে, তাহলে আজকে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারবো। আমরা জানি আগামী 13 এবং 14 তারিখ বিউপির কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এবং সময় কিন্তু একদমই সন্নিকটে, আর সময় নেই বললেই চলে। তো এই সময়ে এসে সাম্প্রতিক জিকে নিয়ে অনেকেরই তোমাদের হতাশার কথা আমাকে জানিয়েছো এবং কি কি পড়তে হবে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা বুঝতে পারতেছো না, তাই আজকের এই ক্লাসটি তোমাদের জন্য। ওকে, তো আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে যুক্ত হয়ে গেছো। দেখতে পাচ্ছ কি সুন্দর বিউপি ক্যাম্পাস, এবং আমি এখন কোথায় বিউপি ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। এবং দারুণ একটা ইউনিভার্সিটি, ইউজিসি র্যাঙ্কিং এর টপ 5টা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি, এবং খুবই সুন্দর, গুছানো এবং পরিষ্কার একটা ইউনিভার্সিটি। ঠিক আছে, আমার খুব পছন্দের একটা ইউনিভার্সিটি, তাই না? ওকে, সো যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই এবং বন্ধুদেরকে মেনশন করো নাই, দ্রুত দ্রুত মেনশন এন্ড শেয়ার করে দাও। কারণ যারা যারা আজকে বেশি বেশি শেয়ার করবে, যারা যারা বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য আজকে কি থাকবে, আমার এই পুরো স্লাইডটা থাকবে, পুরো স্লাইডটা। কারণ আজকে স্লাইডটা আমি অনেক কষ্ট করে তৈরি করছি, প্রায় 9 থেকে 10 ঘন্টার একটা পরিশ্রমের মাধ্যমে আজকের এই ক্লাসটা নিতে যাচ্ছি। তো বুঝতেই পারতেছো কতটা ইনফরমেটিভ ক্লাসটা। ঠিক আছে, তো সবাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আমার খুব ভালো লাগবে। এবং যারা ক্লাসটা শেয়ার করবে তাদের কি আমি হচ্ছে আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। ওকে, হ্যাঁ, সবাই সবাই দ্রুত সবাই শেয়ার করে দিই, আমরা এখনই ক্লাস শুরু হতে যাচ্ছে। ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছি সবাই শেয়ার করে দিচ্ছে, থ্যাংক ইউ সবাইকে। ওকে, এই যে এইবার চলো আমি তোমাদের দারুণ কিছু জিনিস দিতে যাচ্ছি। দেখো, প্রথমেই আমাদেরকে জানতে হবে আসলে বিউপির জন্য কোন তথ্য, কোন টপিক গুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, তাই না? কারণ আমি, দেখো তুমি একটা জিনিস দেখো, বিউপির জন্য কিন্তু তোমাকে সব পড়তে হবে না। তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য, রাজশাহীর জন্য, চট্টগ্রামের জন্য যত তথ্য পড়ো বা যত টপিক পড়ো, এত টপিক কিন্তু বিউপির জন্য পড়া লাগে না। তবে সবচেয়ে বেশি নাম্বার কিন্তু বিউপিতে জিকে 40 মার্কস। সো আমাদেরকে অল্প কিছু টপিক পড়ে যদি আমরা ভালো করতে চাই, তাহলে আমাদেরকে যেই টপিক গুলো একদম না পড়লেই নয়। দেখো, আমি যদি প্রথমেই বাংলাদেশ অংশ নিয়ে কথা বলি, বাংলাদেশ অংশের প্রথমেই তোমাকে পড়তে হবে ন্যাশনাল অ্যাফেয়ার্স। অর্থাৎ বাংলাদেশের যে ন্যাশনাল অ্যাফেয়ার্স বলতে হচ্ছে যেমন ন্যাশনাল সিম্বল, তারপর হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার, তারপর হচ্ছে ন্যাশনাল মনুমেন্ট, এই যে বিষয়গুলো আছে, জাতীয় দিবস, এই সব কিছু মিলিয়ে হচ্ছে তোমার ন্যাশনাল অ্যাফেয়ার্স। কারণ বিউপিতে প্রতি বছর 3 থেকে 4টা প্রশ্ন এই ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকেই থাকে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো, আমি একটা একটা করে বলে দিচ্ছি কিভাবে পড়তে হবে। কনস্টিটিউশন, তোমাকে সংবিধান, কনস্টিটিউশন মানে কি সংবিধান, এখানে তোমাকে অনেক বেশি তথ্য পড়া লাগবে না। রিসেন্টলি আমরা জানি সংবিধান হয়তো সামনে চেঞ্জ হতে পারে, তো সেখানে আমরা যাচ্ছি না। শুধু যে পয়েন্ট গুলা যেগুলা না পড়লেই নয়, সেই তথ্যগুলো তোমাকে পড়তে হবে। এবং আমাদের কোর্সে তো আমরা পড়াইছি এবং সামনে আমি তোমাদের আরো পড়াবো এটা নিয়ে। ঠিক আছে, তো বাংলাদেশ ইকোনমিক্স, এখানে তোমাকে বাজেট, সার্ভে এবং হচ্ছে যে যেমন আমরা জানি যে হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, বিভিন্ন ইন্ডাস্ট্রি যেমন রেডিমেড গার্মেন্টস, তারপর হচ্ছে মেডিসিন ইন্ডাস্ট্রি, এই যেগুলো একটু বেশি হাইপে আছে, আলোচনায় আছে, চা ইন্ডাস্ট্রি, এগুলো আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে,
তারপর আসো প্রাইজ, অবশ্যই প্রাইজ অনেক বেশি আসে বিউপিতে। তুমি যদি দেখো লাস্ট কয়েক বছর যাবত বাংলাদেশের বেসামরিক সর্বোচ্চ পুরস্কার কোনটা, 21 পদক কবে থেকে দেওয়া হয়, এই বছর 21 পদক কারা পেয়েছেন, এই তথ্যগুলো আসে এবং আজকের ক্লাসে কিন্তু আমি এগুলা দেখাবো। এটা হচ্ছে বাংলাদেশ। এবং তুমি যদি দেখো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন গুলা, বাংলাদেশের হাইয়েস্ট হিল কোনটা, তারপর রিভার, এজ এ বাংলাদেশ রিভার লাইন কান্ট্রি, অবশ্যই তোমাকে রিভার গুলো পড়তে হবে। এবং হচ্ছে তোমাকে হচ্ছে চর, বিভিন্ন চর, তারপর হচ্ছে যে আইল্যান্ড গুলো সম্পর্কে মাস্ট পড়তে হবে। সো এগুলো কোনোভাবেই ইগনোর করা যাবে না, কারণ এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে। দেন তুমি দেখো বাংলাদেশের অ্যাচিভমেন্ট, অবশ্যই আমাদেরকে, যেমন বাংলাদেশের অ্যাচিভমেন্ট এই বছর আমরা কি কি অর্জন করতে পারছি, যেমন বাংলাদেশ এবছর কিসে খেলাধুলায় কি করতে পারছে, কোন কোন অর্গানাইজেশনের মধ্যে কি পার্টিসিপেট করতে পারছে এবং কি কি সেখানে অবদান রাখতে পারছে, এই জিনিসগুলো আমরা এখানে পড়বো। এবং ফেমাস লিটারেচার, সাহিত্য, ফিল্ম, সং, পেন্টিং, এগুলো প্রতি বছরই ঢাকা বিউপি তে আসে। তো এগুলো আমাদের পড়তে হবে, কারণ বিউপি তে এই জায়গাগুলো থেকে তুমি মিনিমাম 2 থেকে 3 মার্ক কমন পাবা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো স্পোর্টস, এটা মাস্ট। যেমন এই কিছুদিন আগে আমরা দেখলাম সাফ চ্যাম্পিয়নশিপ উইমেন, আমাদের মেয়েরা খুব ভালো করছে। এবং গতকাল কি আমরা দেখলাম যে আমাদের অনূর্ধ্ব আন্ডার 19 ছেলেরা কিন্তু খুব ভালো পারফর্ম করছে এবং ইন্ডিয়ার সাথে জিতছে। ঠিক আছে, তো তারপরে তুমি দেখো ফেমাস অর্গানাইজেশন আমরা দেখবো, মেগা প্রজেক্ট দেখবো, বেসিক ইনফরমেশন অফ বিডি বাংলাদেশ সম্পর্কে, পাকিস্তান রুল এবং ব্রিটিশ রুল, এই জায়গাটা থেকে পাকিস্তান রুল এন্ড লিবারেশন ওয়ার থেকে একটু বেশি আসে, আর ব্রিটিশ রুল ইন বাংলাদেশ একটু কম আসে। আর তোমরা প্রশ্ন করছো বঙ্গবন্ধু এই বছর পড়বে কিনা, বঙ্গবন্ধু পড়তে হবে, জাস্ট হালকা করে পড়ে যাও। কতটুকু আসবে সেটা বলতে পারতেছি না, বাট হালকা করে, যেই জিনিসগুলো একদম না পড়লেই নয়, যেমন তার 3টা বই এবং কিছু পদক এবং কিছু জিনিস আছে যেগুলো না পড়লেই নয়, সেই জিনিসগুলো পড়ে যেতে পারো। ঠিক আছে, ওকে। সো একটু আমি আরেকবার বলতেছি, তোমরা প্লিজ সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। যারা যারা মেনশন করবে এবং শেয়ার করবে তাদেরকে কিন্তু আজকের এই পুরো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পুরো স্লাইডটাই কিন্তু দিয়ে দেওয়া হবে। এই ক্লাসটা কি শুধু বিউপির জন্য? এটা যেহেতু রিসেন্ট ক্লাস, শুধু বিউপির জন্যই না, তুমি চাইলে বিউপি, ঢাকা ইউনিভার্সিটি বা অন্য যে কোনো ইউনিভার্সিটির জন্যই তুমি করতে পারো, তবে এটা বেস হচ্ছে এটা বিউপির জন্য একদম। ঠিক আছে, ওকে। তো তারপরে আমরা দেখি এখানে ইন্টারন্যাশনাল পার্ট গুলো আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাস্ট পড়তে হবে, স্পোর্টস অনেক বেশি পড়তে হবে, প্রাইস, রিসেন্ট ইন্ডেক্স, কনফারেন্স এন্ড ট্রিটিস, দেন ওয়ার এন্ড রেভলিউশন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন, ফেমাস প্লেস এন্ড পারসন, এগুলো তো মাস্ট পড়তে হবে। সো এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা জাস্ট শেয়ার করে দাও, আমি সবাইকে পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে, ওকে। এই এই টপিক গুলো পরে গেলে তুমি ইনশাআল্লাহ 40টার মধ্যে 30টা এখান থেকে কভার করতে পারবা। ঠিক আছে, ওকে। বিউপিতে সবচেয়ে বেশি আসে রিসেন্ট জিকে, এটা কোনোভাবেই আমরা ইগনোর করতে পারবো না, বিউপিতে অনেক বেশি রিসেন্ট জিকে আসে। ঠিক আছে, ওকে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, ওকে। তো চলো আমরা এবার হচ্ছে কি করব, আমরা এবার হচ্ছে প্রশ্ন সলভ করব, একদম রিসেন্ট দিকে প্রশ্ন সলভ করব। চলো দেখো, একদম সবকিছু আজকে ঢাকা ইউনিভার্সিটি, সরি বিউপি ইউনিভার্সিটির মতোই আমরা একদম এখানে করব। ঠিক আছে, আমি একটু এটা ঠিক করে দেই, তোমরা অ্যানসার করো, তোমরা সবাই এটা অ্যানসার করো, তোমরা সবাই অ্যানসার করো, আমি ঠিক করে দিই এটা। ওকে, ডান। ওকে, তাহলে সবার প্রথম আমরা বিউপিতে পরীক্ষা দিব, কিন্তু এই ইনফরমেশনটা যদি না জেনে যাই তাহলে কিন্তু মোটেও হবে না। কি সেটা দেখো, হোয়ার ওয়াজ মীর মাহফুজুর রহমান মুগ্ধ পারসুইং হিজ এমবিএ, অর্থাৎ আমরা যে মীর মুগ্ধকে চিনি, এই স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, যখন হচ্ছে কোটা মুভমেন্ট আন্দোলন ছিল তখন তিনি শহীদ হন, এবং আমরা তার জন্যই বিউপি কে আরো অনেক বেশি ভালোবেসে ফেলেছি এবং বিউপি কে চিনেছি অনেকে হয়তো। সেই মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি কোথায় এমবিএ করছিলেন? ঢাকা ইউনিভার্সিটি, বিউপি, খুলনা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে তিনি হচ্ছে এমবিএ করতেছিলেন? সো সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তারপরে আমরা আরো তথ্য এখানে জানবো। ঠিক আছে, ওকে। বাহ, অনেকে আমার সাথে যুক্ত হয়ে গেছো আমি দেখতে পাচ্ছি, সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমি একটু অ্যান্সার গুলো দেখবো। হ্যাঁ আমি সবার অ্যান্সার দেখতেছি।
ওকে, সবাই আনসার করতেছো বি বি বি। ওকে, তো আমি হচ্ছে সবার আনসার নিলাম বি, যে তিনি এমবিএ করতেছিলেন কোথায়, এই বিউপিতে। এখন তোমাকে প্রশ্ন কিন্তু অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে। কিভাবে? ধরো তোমাকে বলতে পারে যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি হচ্ছেন এই বিউপিতে কোন সাবজেক্টে পড়াশোনা করতেছেন বা কি বিষয়ে তিনি পড়াশোনা করতেছেন। সো সেখানে যদি অপশনে এমবিএ থাকে অবশ্যই তুমি এমবিএ দিতে পারো। এবার চলো আমরা আরো একটু ইনফরমেশন তার সম্পর্কে জেনে নিই। এই যে দেখতেছি আমরা, এই যে হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, এবং তার সম্পর্কে আমাদের অনেক বেশি তথ্য জানা লাগবে না, আমাদের খুব অল্প তথ্য জানা লাগবে। সেগুলা কি কি চলো একটু দেখে নিই। এই যে দেখো, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তার সম্পর্কে বিউপিতে আসতে পারে যে তিনি কবে মারা গিয়েছিলেন। তিনি মারা গিয়েছিলেন কোটা মুভমেন্ট আন্দোলনে 18 জুলাই 2024। ঠিক আছে, তিনি কত তারিখ মারা যান? 18 তারিখ তিনি মারা যান। তো এটা আমাদের মনে রাখতে হবে। এবং তিনি ব্যাচেলর ডিগ্রি কোথায় করছেন? তিনি কিন্তু ব্যাচেলর ডিগ্রি করছেন খুলনা ইউনিভার্সিটিতে। ঠিক আছে, তিনি ব্যাচেলর ডিগ্রি করতেছিলেন খুলনা ইউনিভার্সিটিতে। কোন সাবজেক্টে? ম্যাথমেটিক্সে। দেন তিনি এমবিএটা কোথায় করছিলেন? বিউপিতে তিনি এমবিএটা করছিলেন। দেন তিনি হচ্ছে কি করছিলেন, তার একটা ফেমাস কোটেশন ছিল, পানি লাগবে পানি। এই পানি লাগবে পানি, এটা কার কোটেশন? এটা হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তার কোট ছিল। তিনি যখন হচ্ছে মারা যান বা তিনি যখন শহীদ হন, তার কিছুক্ষণ আগ পর্যন্ত তিনি এভাবেই পানি লাগবে পানি, এই কোটা মুভমেন্ট আন্দোলনে তিনি এভাবেই পানি বিলিভ করেন। দ্যাটস ওয়াই এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এমন একটা প্রশ্ন আমরা পাবো। ঠিক আছে, ওকে, এইবার আসি আমরা এই কোটা মুভমেন্ট আন্দোলনের ফার্স্ট যে মার্টির অর শহীদ, তার সম্পর্কে আমরা একটু জেনে আসি। দেখো, আবু সায়েদ তিনি হচ্ছে প্রথম কি হন? তিনি হচ্ছেন ফার্স্ট মার্টির ইন কোটা রিফর্ম মুভমেন্ট, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ হন আবু সাইদ। এবং তার মৃত্যু হয় কবে? 16 জুলাই। তার মৃত্যু হয় 16 জুলাই। এবং স্টুডেন্ট অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর। তিনি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, যেটা রংপুরে অবস্থিত। এবং তিনি ছিলেন ইংরেজির একজন ছাত্র ছিলেন এই বিশ্ববিদ্যালয়ে। দ্য আর্টিস্ট অফ দ্য আর্টওয়ার্ক, উন্নত মমশির। এই উন্নত মমশির এমন একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে এই আবু সাইদকে নিয়ে। এবং এই যে ভাস্কর্যটা তৈরি করছিলেন শহীদ কবির। দেখতে পাচ্ছ এখানে, আমরা এখানে দুইজন শহীদকে দেখতে পাচ্ছি। আবু সাইদ যিনি প্রথম শহীদ হয়েছিলেন কোটা রিফর্ম মুভমেন্টে, এবং আমরা দেখতে পাচ্ছি মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যিনি হচ্ছেন একজন বিউপি স্টুডেন্ট ছিলেন। ঠিক আছে, সো এই দুইটা তথ্য কিন্তু আমরা জেনে ফেললাম। তাহলে একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলা তথ্য জেনে ফেললাম। এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। এইভাবেই আমরা সবগুলো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো, এমন হইতে পারে আজকের এই ক্লাস থেকে তুমি 7 থেকে 8টা প্রশ্ন তুমি বিবিতে কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, কারণ আমি এমন তথ্যগুলোই নিয়ে এসেছি। এবার আসো আমরা সেকেন্ড প্রশ্নটা দেখবো, দ্য টাইম পিরিয়ড অফ জেনজি অর জেনারেশন জি। এটা আমাদের জন্য এইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই আনসার করে ফেলো দ্রুত, আমি সবার আনসার দেখতেছি। সবাই দ্রুত আনসার করে ফেলো এবং বন্ধুদের মেনশন করে শেয়ার করে দাও ক্লাসটা। ওকে ওকে, সো যারা বলতেছো জেনজি 1997 থেকে 2012, সো আমরা কিন্তু পেয়ে গেলাম অ্যান্সার। সবাই বলতেছো 1997 থেকে 2012। ওকে, সো আমরা এটা অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম। 1997 থেকে 2012 হচ্ছে জেনজি। এইবার আমরা একটু অন্য যেগুলো আছে সেগুলো একটু জেনে নিই, কারণ এমন হইতে পারে জেনজি অনেক বেশি ফেমাস হয়ে গেছে, এখন বাকিগুলো আসতে পারে। সো একটু অন্যগুলো দেখে নেই। দেখো একটু, এই যে দেখো জেনারেশন এক্স কাদেরকে বলা হয়? যাদের জন্ম 1965 থেকে 1980-র মধ্যে, তাদেরকে বলা হয় জেনারেশন এক্স। দেন জেনারেশন ওয়াই, এটা হচ্ছে 1981 থেকে 1996। দেন আমরা দেখবো জেনজি, অর্থাৎ আমরা যেখানে আছি, আমরা যে জেনজি, যেটা বর্তমানে খুবই আলোচিত একটা নাম জেনজি, এটা হচ্ছে 1997 থেকে 2012।
দেন দেখতে পাচ্ছি জেনারেশন আলফা, যেটা এখন বর্তমানে এই যে 2012 থেকে 2024, অর্থাৎ এখন পর্যন্ত 2012 সাল থেকে এখন পর্যন্ত যারা জন্মাবে তারা সবাই কোনটার অন্তর্ভুক্ত? জেনারেশন আলফার অন্তর্ভুক্ত। ঠিক আছে, সামনে হয়তো আরো জেনারেশন আসবে, বাট এই 4টা জেনারেশন মাথায় থাকলেই আমাদের আর কিছু লাগবে না। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি সবাই এটা পারছো। ওকে, বাহ, সবাই সবাই পারতেছো, দারুন দারুন। এইবার চলো, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ইউনিভার্সিটি, তাই না? এই ইউনিভার্সিটি কোনটা বলতে পারো? এই সুন্দর ইউনিভার্সিটি হচ্ছে তোমাদের প্রিয় বিউপি, তাই না? দেখতে পাচ্ছ কত দারুন, খুবই ওয়েল ডেকোরেটেড ভাবে এটা সাজানো হয়, বিভিন্ন প্রোগ্রামে এটা এত সুন্দর করে সাজানো হয়। সো বুঝতেই পারতেছো বিউপি কেন এত ফেমাস, কারণ বিউপির সৌন্দর্য অনেক বেশি সুন্দর, এই জন্য হচ্ছে এটা অনেক বেশি ফেমাস। তো এবার চলো আমরা 3 নাম্বার এমসিকিউটা হচ্ছে সলভ করব। চলো, when was the interim government formed in 2024? অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকার এখন চলতেছে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার কবে আসলে গঠিত হয়েছিল? এটা আমাদেরকে অনেক ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন তুমি মাস্ট পাবা। তো চলো সবাই অ্যান্সার করে ফেলো দ্রুত। চলো, আর আরেকবার বলতেছি, যারা এখনো ক্লাসে শেয়ার মেনশন করো নাই, দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, মেনশন করে দাও, কারণ অনেক কিছু আজকে পেতে যাচ্ছ, এবং এই পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। ঠিক আছে, ওকে, ছবি তুলতে যাবা, বাট আগে পরীক্ষাটা ভালো করে দিতে হবে, তাই না? ওকে ওকে, এবার আমরা দেখবো বাংলাদেশ ইউনিভার্সিটি। ওকে, কয় তারিখ? সবাই অ্যান্সার করো, সবাই। 8 আগস্ট। তাসিম মিলি বলছে 8 আগস্ট, প্রতিভা রানী বলছে 8 আগস্ট, মালিহা ইনা বলছে 8 আগস্ট, তানিবা জামান মাফিন বলছে 8 আগস্ট। ওকে, তো সবাই যেহেতু বলতেছে 8 আগস্ট, তাই আমি আর বিপক্ষে গেলাম না, এটা অ্যান্সার হবে 8 আগস্ট। এইবার আমরা দেখবো আসলে কিভাবে এর সূচনা হয়। চলো তাহলে আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। এই দেখো, খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আমি সাজিয়েছি। আচ্ছা, এটাও এখানে চলে আসে, ভিজিটিং ইউপি ক্যাম্পাস ফর দা ফার্স্ট টাইম ইন আর্মি। অর্থাৎ আমরা যখন কোথাও যাই না, একটা নতুন সুন্দর একটা জায়গায় যাই, তখন কি বলি? চেহারা মাশাআল্লাহ সুন্দর আছে, বা বলি না ওয়াও এখানে একটা ছবি তুলবো। এই যে মাত্র একটু আগে বললা ছবি তুলবো, তো ব্যাপারটা এমন, যখন তুমিও বিউপিতে যখন যাবা তখন বলবা চেহারা মাশাআল্লাহ সুন্দর আছে। ঠিক আছে, ওকে, এবার চলো, এটা কি হলো? এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখন আমরা একটু সুন্দরভাবে একটু অ্যানালাইসিস করে ফেলবো কিভাবে কি হয়েছে। চলো আমরা 1 তারিখ চলে যাই, জুলাইয়ের, অর্থাৎ এই 2024-এর জুলাইয়ের 1 তারিখে আমরা চলে যাই। দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এস্টাবলিশড, অর্থাৎ যে তোমার হচ্ছে এন্টি ডিসক্রিমিনেশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন, এই গঠিত হয় কবে? 1 জুলাই। মাথা রাখবা, 1 জুলাই গঠিত হয়েছে। তারপর তুমি আসো 6 তারিখ বলছে দা বাংলা ব্লকেট প্রোগ্রাম ইজ অবজার্ভ। এই বাংলা ব্লকেট প্রোগ্রামটা তো, এগুলো তো আমাদের চোখের সামনে হয়েছে, এগুলো কিন্তু খুব দূরের ইতিহাস না, প্রতিটা ইতিহাস কিন্তু আমাদের চোখের সামনে ঘটে যাওয়া। তো আমাদের এগুলো মনে রাখা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো বাংলা ব্লকেট প্রোগ্রামটা কবে দেওয়া হয়? 6 তারিখ দেওয়া হয়। তারপর আসে 17 জুলাই দা কমপ্লিট শাটডাউন প্রোগ্রাম, প্রথমে ঢাকা, বাংলাদেশ, এভাবে কমপ্লিট শাটডাউন প্রোগ্রামটা 17 তারিখ দেওয়া হয়। তারপরে 3 আগস্ট কি করা হয়? স্টুডেন্ট কল ফর নন কোঅপারেশন মুভমেন্ট ডিমান্ডিং দ্য রেজিগনেশন অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এই 3 আগস্টে ছাত্ররা কি করে? ছাত্রছাত্রীরা দাবি করে যে এই সরকারের তোমার হচ্ছে পতন বা হচ্ছে পদত্যাগ, এবং এক দফা দাবিতে তারা হচ্ছে অসহযোগ আন্দোলন করে। যেই আন্দোলনটা আমরা দেখছি শেখ মুজিবুর রহমান শুরু করেন, এই যে তোমার হচ্ছে মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান আন্দোলনের ডাক দিয়েছিলেন। তো এই 3 আগস্ট স্টুডেন্টরা কি করে? নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন করেন শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে। তারপর আসলে 4 তারিখ, অ্যানাউন্সমেন্ট অফ দ্য মার্চ টু ঢাকা। 4 তারিখ বলা হয় যে মার্চ টু ঢাকা, অর্থাৎ গ্রামে বাংলা শহরের সকল মানুষকে ঢাকায় আসার আহ্বান জানানো হয় এই 4 তারিখ। এবং 5 তারিখ হাসিনা ফ্লেড দ্য কান্ট্রি, শেখ হাসিনা সরকার কি করে? পালিয়ে যায়, মানে শেখ হাসিনা পালিয়ে যায়, এবং and submitted her resignation letter to the president. দেন এই 5 তারিখে যখন তিনি পালিয়ে যান, তার আগেই রাষ্ট্রপতির কাছে কি করেন? পদত্যাগপত্র জমা দিয়ে যান। তাহলে তিনি পলায় যান কবে? 5 তারিখ। 6 তারিখ কি হয়? এবং ওই দিনই ওয়াকারুজ্জামান যে সেনাবাহিনীর প্রধান, তিনি বলেন
যে আমরা হচ্ছে একটা নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব। দেন 6 তারিখ প্রেসিডেন্ট ডিসলভ দ্য পার্লামেন্ট। তাহলে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কবে জাতীয় সংসদ ভেঙে দেন? 6 তারিখ। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অধিবেশন, জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, জাতীয় সংসদ স্থগিত, জাতীয় সংসদ ভেঙে দেওয়া, এই তিনটা কাজই কে করে? এই প্রেসিডেন্ট করে। দ্যাটস ওয়াই এই জিনিসটা আমাদের জন্য এবার খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে বলতে পারে যে হু ডিসলভ দা পার্লামেন্ট অন 6 আগস্ট, তাহলে এটা অবভিয়াসলি কি आंसर হবে? প্রেসিডেন্ট, দা প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। তাহলে এই কাজগুলো কার দায়িত্ব? এগুলা প্রেসিডেন্টের দায়িত্ব। এবার আসো 8 আগস্ট কি হয়? ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট মিন্স হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ যেই সরকারটাকে আমরা এখন দেখতে পাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকারটা কি করে? ওয়াজ ফর্ম এন্ড টুক ওথ, অর্থাৎ তারা হচ্ছে 8 তারিখ গঠিত হয় এবং শপথ নেয় 8 তারিখ। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছ যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন হয় কবে? 8 তারিখ। তাহলে আমরা কিন্তু ফুল ফ্ল্যাশব্যাক থেকে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? ওকে, শেখ হাসিনা পালায় না, ওকে। আচ্ছা, শেখ হাসিনা, আচ্ছা যাই হোক, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, এটা কোথায়? এটা লাগবে না। যেগুলো গুরুত্বপূর্ণ তোমরা বইতে অনেক অনেক তথ্য পাবা, এত কিছু আসলে লাগে না, যতটুকু গুরুত্বপূর্ণ ততটুকু আমি দিয়ে দিছি। ঠিক আছে, এগুলো পড়লে আশা করি ইনশাআল্লাহ এখান থেকেই কমন পাবা। ওকে, তাহলে তোমরা কি সবাই শেয়ার করছো? শেয়ার অর মেনশন? না, এত কম শেয়ার। আজকে 1000 শেয়ার করতে হবে তোমাদের। আমি দেখবো যে 1000 শেয়ার আজকে হয় কিনা। ঠিক আছে, আজকে আমি দেখবো 1000 শেয়ার হয় কিনা, কারণ আমি 10 ঘন্টা পরিশ্রম করে তোমাদের জন্য এত সুন্দর একটা স্লাইড তৈরি করছি, যেখান থেকে তুমি মিনিমাম 5 থেকে 7টা প্রশ্ন এখান থেকে কমন পাবা, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, এখান থেকে কমন পাবা ইনশাআল্লাহ। এবার আসো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারে কতজন মেম্বার আছে? দেখি দেখি কাদের কাদের রিসেন্ট জিকেটা অনেক বেশি ডেভেলপ। দেখো, অ্যান্সার করো। সবার অ্যান্সার দেখবো আমি, দেখি কে সবার আগে অ্যান্সার করে। আচ্ছা, লিখতে হবে না, তোমরা জাস্ট অ্যানসার করো, তোমরা বেশি বেশি অ্যানসার করো। এমন হইতে পারে এই প্রশ্নটাই তোমার বিউপি পরীক্ষায় চলে আসলো, এখন যদি তুমি বসে বসে কমেন্ট করো তাহলে কিন্তু এই জিনিসটা তোমার মাথায় কিন্তু থেকে যাবে। ঠিক আছে, সো এখন লিখতে হবে না, আমি এই পিডিএফ গুলো তোমাদের দিয়ে দিব, তোমরা জাস্ট একটু শেয়ার করে অন্য বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও, তাহলেই হবে। ওকে, 24 জন 4 জন মহিলা, কে বলছে? তালহা জুবায়ের রাফি বলছে 24 জন 4 জন মহিলা। প্রান্তীয় অমি বলছে 24 জন, নাফি বলছে 24 জন, ইমতিয়াজ উদ্দিন জুনায়েদ বলছে 24। ওকে, তানজিম তানবিন জামান রাফিন বলছে 24 জন। বাহ, তাহলে অনেকেই বলতেছে 24 জন। সো তোমরা যেহেতু 24 জন বলতেছো, সো আমিও आंसर 24 জন নিয়ে নিলাম। কতজন? বর্তমানে 24 জন আছে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারে। এখন আমরা একটু বিস্তারিত জেনে নেই যে কিভাবে 24 জন হইলো এবং কাদের সম্পর্কে আমাদের না জানলেই নয়। চলো, সবার প্রথমে আমরা জানবো চিফ অ্যাডভাইজার অর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি হচ্ছেন চিফ অ্যাডভাইজার ডিফেন্স মিনিস্ট্রি। দেখো, তিনি কিন্তু প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা। ঠিক আছে, ওকে, তাহলে চিফ অ্যাডভাইজার বা ডিফেন্স মিনিস্ট্রি হচ্ছে তিনি, এবং ডিফেন্স মিনিস্ট্রি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার আন্ডারে? প্রতিরক্ষা মন্ত্রণালয় হচ্ছে এই মোহাম্মদ ইউনূসের আন্ডারে। তারপর দেখো ক্যাবিনেট মন্ত্রণালয়, ক্যাবিনেট ডিভিশন মন্ত্রণালয়ের কার আন্ডারে? এটাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। এটা পরীক্ষা আসতে পারে, কারণ তুমি দেখো তুমি কাদের এখানে পরীক্ষা দিচ্ছ? বিউপিতে পরীক্ষা দিচ্ছ। এটা কাদের? বিউপিটা হচ্ছে আমরা জানি যে সামরিক বাহিনীদের। সো তোমাকে অবশ্যই জানতে হবে যে ডিফেন্স মিনিস্ট্রি কার আন্ডারে, তারপর ডিপার্টমেন্ট অফ আর্মড ফোর্সেস এটা কার আন্ডারে? এগুলো কিন্তু সবই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। সো এই জন্য এগুলো একটু ভালো করে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তারপরে দেখবা আসিফ নজরুল, খুবই সময়ের একজন নাম, জনপ্রিয় একটা নাম, আসিফ নজরুল। তিনি আসলে কোন মন্ত্রণালয়ের অধীনে, কোন মন্ত্রণালয়ের নিযুক্ত আছেন? তিনি মিনিস্ট্রি অফ ল, জাস্টিস এন্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। তিনি হচ্ছে তোমার কি আইন, বিচার এবং হচ্ছে সংসদীয় যেই সংক্রান্ত যে জিনিসগুলা, এই মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন। এবং জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপর ওয়াহিদ উদ্দিন আহমেদ, তিনি এডুকেশন মিনিস্ট্রি। আমাদেরকে এটা জানতে হবে, কারণ বর্তমানে শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা কে? আমরা যেহেতু শিক্ষার সাথে সংশ্লিষ্ট, কানেক্টেড, দ্যাটস ওয়াই আমাদেরকে এটাই কিন্তু আগে জানতে হবে। তারপর সালেউদ্দিন আহমেদ ফাইন্যান্স মিনিস্ট্রি অর্থাৎ অর্থনীতি উপদেষ্টা। তারপর তৌহিদ হোসেন ফরেন অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রী। তারপর হচ্ছে সৈয়দা রিজওয়ানা হোসেন, এটা আমাদেরকে জানতে হবে, তিনি হচ্ছেন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা তিনি। তারপর সুপ্রদীপ চাকমা, তিনি হচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একজন কি উপদেষ্টা। নাহিদ ইসলাম, আমরা জানি তিনি একজন
সমন্বয়ক ছিলেন এই আন্দোলনে। তিনি ছিলেন টেলিকমিউনিকেশন ইনফরমেশন টেকনোলজি। দেন আসিফ মাহমুদ, তিনি ইয়ুথ এন্ড স্পোর্টস মিনিস্ট্রি। তো দেখতে পাচ্ছ শুধুমাত্র 24 জনের মধ্যে এই 10 জন যদি আমরা ভালোভাবে দেখে যাই তাহলে এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। এর বাইরে আশা করি প্রশ্ন হবে না। যদি এর বাইরে থেকে প্রশ্ন আসে তাহলে ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে, ঠিক আছে? ওকে, সো দেখতে পাচ্ছি বাহ দারুন, অনেকেই আমার সাথে আসো, দারুন, খুব ভালো লাগতেছে। ওকে, কারো এগুলা নোট করা লাগবে না, আমি সবাইকে সুন্দর পিডিএফটা দিয়ে দিব, প্রায় 70 পেজের পিডিএফ, অনেক অনেক ইনফরমেশন। জাস্ট তুমি একটা কাজ করো, ভাইয়ার জন্য কষ্ট করে একটা শেয়ার করে দিবা এবং ক্লাসটা মেনশন করে দিবা। ওকে, এবার আসো, হাউ মেনি উইমেন অ্যাডভাইজার ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এইবার অ্যান্সার করো। কারণ আমরা জানি নারী বিষয়ক তথ্য সব সময়ে আসে, কারণ নারী মানে কি? নারী মানে তোমার প্রশ্ন, নারীর এখান থেকে প্রশ্ন না আসলে সেই প্রশ্ন আমরা প্রশ্ন হিসেবে ধরি না, তাই না? তো সবাই অ্যান্সার করো, সবাইকে অ্যান্সার করো দ্রুত দ্রুত, দেখবো এটা কে কে পারে। আজকে তোমাদের হচ্ছে ইয়ে হবে যে তোমরা কতটুকু পারো এগুলা দেখবো, কতটুকু পারো দেখবো। ওকে, সবাই অ্যান্সার করতেছে। ওকে ভাইয়া, হ্যাঁ সবাই অ্যান্সার করে ফেলেন। হাউ মেনি উইমেন অ্যাডভাইজার, কতজন উপদেষ্টা আছে, নারী উপদেষ্টা, ঠিক আছে? পাঁচের সি, ওকে, সবাই বলতেছে 4 জন, রাইট? এটা হবে 5 সি, অর্থাৎ আমাদের এই 24 জনের মধ্যে 4 জন মহিলা উপদেষ্টা, এতটুকু জানলেই হবে, ঠিক আছে? 24 জনের মধ্যে 4 জন, অর্থাৎ বাকি 20 জন পুরুষ আর 4 জন মহিলা, এতটুকু মনে রাখো তাহলেই হবে। ওকে, এবার আমরা চলে আসি, আমরা একদমই লেট করব না, আমরা তারপর হচ্ছে 6 নাম্বার এমসিকিউ তে চলে আসি। হু ইজ দ্য কারেন্ট হেড অফ দ্য কনস্টিটিউশন রিফর্ম কমিশন? আমরা জানি বাংলাদেশের সংবিধান কিন্তু চেঞ্জ হওয়ার একটা গুঞ্জন উঠতেছে এবং খুব সম্ভবত চেঞ্জ হবে, কারণ এর জন্য কিন্তু ডক্টর ইউনূস কি করে ফেলছেন, যে সংবিধান রিফর্ম বা সংস্কার কমিশনও করে ফেলছেন। এখন এটার হেড কে একটু দেখি, তোমরা আমাকে অ্যান্সার করো দ্রুত। ডক্টর কামাল, বদিউল আলম মজুমদার, কামরুল হাসান, প্রফেসর আলী রিয়াজ, অ্যান্সার করে ফেলো, দেখি কে কে পারো। সবাই অ্যান্সার করে ফেলো দ্রুত। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, এখন এক্সাম বেশি এক্সাম দিতে চাচ্ছ, তোমাদের জন্য আমাদের আই এডুকেশনে কিন্তু এক্সাম বেস রানিং চলতেছে, এখনো শুরু হয় নাই, ভর্তি চলতেছে। তোমরা চাইলে আমাদের এক্সাম বেসে দ্রুত ভর্তি হয়ে একদম প্রায় কত 100 প্লাস আমাদের এমসিকিউ টপিক ভিত্তিক পরীক্ষা হবে এবং কত 30টা হচ্ছে মডেল টেস্ট হবে, যার মধ্যে 10টা রিটেন। সো খুব এত সবকিছু মাত্র পাচ্ছ মাত্র 700 টাকায়। আর হচ্ছে আমাদের অফলাইন এক্সাম বেস আছে, যেটা ঢাকাতে হবে, ফার্মগেটে অনুষ্ঠিত হবে। সো যারা অফলাইন এক্সাম বেসে ভর্তি হতে চাচ্ছ, 10টা এক্সাম হবে, এমসিকিউ প্লাস রিটেন। সো ওইটাও তোমরা চাইলে ইয়ে করতে পারো, ভর্তি হতে পারো, যেটা হচ্ছে আমাদের কোথায় আছে, আমাদের পেজে নক দিলেই হবে, এডুকেশন পেজে নক দিলেই হবে। ওকে, আচ্ছা, তো হু ইজ দ্য কারেন্ট হেড অফ দ্য কনস্টিটিউশন? আমি একটু জাস্ট তোমাদেরকে ভেঙে বলে দেই, হু ইজ দ্য কারেন্ট মানে কি? বর্তমান, এটা তোমরা জানো যে বর্তমান। হেড অফ দ্য কনস্টিটিউশন মানে কি? সংবিধান। রিফর্ম মানে কি? সংস্কার। এবং কমিশন মানে কি? একটা কমিশন বা একটা পরিষদ। সো এটার অ্যান্সার হচ্ছে ডি, প্রফেসর আলী রিয়াজ। এটার অ্যান্সার হবে প্রফেসর আলী রিয়াজ। আটকে গেল? ওকে, আটকায় নাই। আচ্ছা, তারপরে 7 নাম্বার, হু ইজ দ্য হেড অফ দ্য ইলেকট্রাল রিফর্ম কমিশন? অর্থাৎ এই যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধানকে, এটা আনসার করতে হবে। কারণ আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় কেন? অন্তর্বর্তীকালীন সরকার মেনলি আসি হচ্ছে একটা সুন্দর নির্বাচন দেওয়ার জন্য এবং কিছু সংস্কার করার জন্য। তো অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেইন টার্গেটই কিন্তু হচ্ছে নির্বাচন দেওয়া। সো তোমরা এটা সবাই আনসার করে ফেলো, দেখি এটা কে কে পারো। 7 নাম্বার সবাই আনসার করে ফেলো, দেখি কে কে পারে। ফারিহা আক্তার বলছে 7 ডি, অর্থাৎ আব্দুল মুহিত চৌধুরী বলছে। ওকে, সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল, হ্যাঁ রাইট। এই তো তাহমিনা আক্তার বিবা খুব সুন্দরভাবে বলছে যে যখন 1972 সালে আমাদের সংবিধান প্রথম প্রণয়ন করা হইলো, 1972 সালে 16 ডিসেম্বর, সেইটার প্রধান কিন্তু ছিলেন এই ডক্টর কামাল, ঠিক আছে? তিনি এটার এই সংবিধানের জনক ছিলেন।
এবং ওইখানে একজন নারী ছিল, এই সংবিধান 34 জনের মধ্যে একজন নারী ছিলেন, তার নাম হচ্ছে রাজিয়া আক্তার বানু। ওকে, এগুলো আমরা পড়ছি। ওকে, সবাই বলতেছে 7-এর ডি 7-এর ডি। ওকে, সবাই বলতেছে 7-এর বি 7-এর বি 7-এর বি। আচ্ছা, তো আমরা নিয়ে নিলাম 7-এর বি। এই যে মিস্টার বদিউল আলম চৌধুরী, বদিউল আলম মজুমদার, তিনি হচ্ছেন এই আমাদের হচ্ছে ইলেকশন রিফর্ম কমিশনের হেড, বদিউল আলম মজুমদার। তো তোমরা যেহেতু বিউপিতে পরীক্ষা দিবে, সেখানে সকল জিকে প্রশ্ন ইংলিশেই হবে, এই জন্য আমি কিন্তু প্রশ্নগুলো ইংলিশে এবং হচ্ছে ব্যাখ্যাগুলো কিন্তু সুন্দর করে ইংলিশে নিয়ে আসছি, ঠিক আছে? ওকে, তোমরা দেখতে পাচ্ছ ডিউ আর ইউ সি ইউ জে ইউ এন্ড জিএসটি, তারা একটা ফাইট করতেছে যে ডিউ আর ইউ জিও নিবে কবে, তারা নিবে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আর গুচ্ছ কবে নিবে এটা এখনো শিওর না। আর বিউপি বলতেছে ভাই তোরা মারামারি কর, আমি ডিসেম্বরে পরীক্ষা নিয়ে নিচ্ছি। তো এখানে সবচেয়ে চিলে আছে বিউপি, আর এরা এখনো মারামারি করতেছে, ঠিক আছে? তো এই বিউপিতে যারা আগে আগে পরীক্ষা দিবা, যাদের প্রিপারেশন ভালো, তারা কিন্তু চান্স পেয়ে যাবা, ঠিক আছে? এখানে খুব বেশি ফাইট কিন্তু হবে না, কারণ অনেকেই প্রিপারেশন এখনো ভালোভাবে গুছায় নাই। আর তোমরা যারা প্রিপারেশন গুছিয়ে ফেলছো, তোমরা এখানে মানে বেনিফিশিয়ারি হবা। ওকে, আচ্ছা, এখানে ব্যাখ্যাটা আমি দেখাই। হ্যাঁ, ব্যাখ্যাটা কোথায়? আচ্ছা, এখানে ব্যাখ্যা নাই। ওকে, 8 নাম্বার। এই যে এবার আমরা চলে আসবো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে। দেখো, অটোবায়োগ্রাফি অফ মোহাম্মদ ইউনুস ইজ গ্রামীণ ব্যাংক এন্ড মাই লাইফ, টুয়ার্ডস এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, ব্যাংকার টু দ্য পুয়ার, বিল্ডিং সোশ্যাল বিজনেস। এই এর মধ্যে কোনটা ডক্টর মোহাম্মদ ইউনুসের অটোবায়োগ্রাফি মিন্স আত্মজীবনী? এটা হয়তো তোমরা জানো, পরীক্ষায় যদি আসো আগে না জানলে কিন্তু একটু ধরা খেয়ে যাবা। এই জন্য আমি বাংলা করে দিচ্ছি যে অটোবায়োগ্রাফি অফ মোহাম্মদ ইউনুস ইজ আত্মজীবনী কোনটা? কমেন্ট না পড়লে জুবার ভাই সরকারকে চরমূল্য দিতে হবে। আচ্ছা, আমি কমেন্ট পড়তেছি, হ্যাঁ দেখতেছি। ওকে, সবাই অ্যান্সার করে ফেলো। 8 নাম্বার, মাত্র একটা সিটের জন্য 60 জন ক্যান্ডিডেট। 60 জন ক্যান্ডিডেট, তুমি বিশ্বাস করো ওইখানে 60 জন ক্যান্ডিডেটের মধ্যে তুমি চিন্তা করবা যে 60 জন আসুক আর ধরা খাক, আমার মাত্র সিট লাগবে একটা। এবং 60 জনের মধ্যে বিশ্বাস করো 40 জনই জাস্ট বিউপি সুন্দর একটা ইউনিভার্সিটি, যাই দেখি পরীক্ষা দেই, একটু কেমন লাগে একটু দেখি, আবেগে মানে একটু পরীক্ষা দিতে চাই। আর এই মাত্র 20 জন পরীক্ষা দেয় ভালো প্রিপারেশন নিয়ে। তাহলে তুমি মনে করো তুমি হচ্ছে 20 জনের মধ্যে, আর এই 20 জনকে হারাই একটা সিট পাওয়া কোনো ব্যাপারই না, যদি তোমার প্রিপারেশন অনেক ভালো থাকে, ঠিক আছে? সো তুমি প্রথমেই চিন্তা করবা যে যদি কেউ চান্স পায় সেটা আমি, আমার সিট দরকার একটা, এরকম মনোভাব নিয়ে যাবা, দেখবা তুমি চান্স পাবা, ঠিক আছে? ওকে, এ এ এ সবাই বলতেছে এ। ওকে, বাট অ্যান্সার কিন্তু এ হবে না বাবারা, অ্যান্সার হবে টুয়ার্ডস এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। এটার অ্যান্সার হবে কি? টুয়ার্ডস এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। বাকি তিনটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বই, ডক্টর মোহাম্মদ ইউনুসের বই। আমার মনে হয় একজন অ্যান্সার করছে, বাকিরা শুধু তারটা কপি মারতেছে, এমন কিছু হবে। এমন কিছু হইলে পরীক্ষায় কিন্তু এমন কোনো সুযোগ পাবা না। সো এখন থেকে কি সাবধান হয়ে থাকো। ওকে, হ্যাঁ সেটাই, প্রিপারেশন এখনো অনেকে ভালোভাবে নিতেই পারে নাই। সো এই একটা হচ্ছে টুয়ার্ডস এ ওয়ার্ল্ড, অর্থাৎ দারিদ্র বিমুখ, টুয়ার্ডস এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, এমন একটা বিশ্বের সম্মুখে যেখানে কোনো দারিদ্রতা নেই, ঠিক আছে? এমন একটা, তিনি এই বইটা লিখছেন, এটা তার নিজের আত্মজীবনী নিয়ে। আর হচ্ছে বাকি তিনটা বই তার লেখা। এবার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক কিছু সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই যে আমাদের ডক্টর মোহাম্মদ পুকি ইউনুস, দেখতে পাচ্ছ কি সুন্দর, এবং আমাদের সবার পছন্দের একজন ব্যক্তিত্ব, যাকে আসলে মানে কেউই আসলে হেড করতে পারবে না। তো আমরা তার সম্পর্কে একটু জেনে আসি। মোহাম্মদ ইউনুস, তার জন্ম হচ্ছে 1940 সালে। তার যদি জন্ম এখন 1940 সালে হয়, তাহলে 60, 20, 60, 80, 84 বছর এখন তার বয়স, তাই না? তিনি চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। তাহলে বুঝতেই পারতেছ চট্টগ্রামের মানুষ অনেক বেশি ব্রিলিয়ান্ট হয়, ঠিক আছে? এবং টাইটেল, তার কিছু টাইটেল আছে। প্রমোটার অফ মাইক্রো ক্রেডিট, অর্থাৎ তিনি হচ্ছেন মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের প্রবক্তা। তিনি প্রথম বাংলাদেশে চালু করছিলেন ক্ষুদ্র ঋণ। এই ক্ষুদ্র ঋণ কিভাবে দিতে হয় এটা তিনি চালু করছিলেন। এবং ব্যাংকার টু দ্য পুয়ার, তিনি ছিলেন একজন ব্যাংকার, তিনি গরিবদেরকে কি দিতেন? লোন দিতেন। এবং প্রমোটার অফ সোশ্যাল বিজনেস, তিনি হচ্ছেন সামাজিক বিজনেস নিয়ে কাজ শুরু করেন। সামাজিক বিজনেসটা আসলে কি এটা অনেকেই হয়তো জানবা না। সামাজিক বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস যে তুমি মনে করো, এই যেমন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বলি, তিনি হচ্ছে এমন একটা, তিনি গ্রামীণ ব্যাংক তৈরি করলেন, কিন্তু এটার মূল মালিক তিনি না। এখন তিনি কি করলেন, এখান থেকে তিনি ডিরেক্ট কোনো লভ্যাংশ নিতে পারবেন না, তিনি এটার একজন
বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকবেন, এবং তিনি এটার মধ্যে বেতনভুক্ত হয়ে তিনি মানে হচ্ছে ওই বেতনের মাধ্যমে তিনি তার একটা প্রাপ্য পাবেন, কিন্তু এটার সম্পূর্ণ মালিকানা তিনি নিতে পারবেন না। এটার মালিকানা হচ্ছে সামাজিক মালিকানা। এই সামাজিক মালিকানা সোশ্যাল বিজনেসের কাজটা কি? যারা গরিব তাদেরকে সাহায্য করা, মানুষকে ক্ষুদ্র ঋণ দেওয়া এবং কম মূল্যে ঋণ দেওয়া, এবং হচ্ছে বিশেষ করে নারীদের উইমেন এম্পাওয়ারমেন্ট, এই জিনিসগুলোকে আরো বেশি ইন্ট্রোডিউস করা এবং আরো বেশি মানুষকে সাহায্য করা, মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষকে আরো সেবা দেওয়া, এই কাজগুলো হচ্ছে সোশ্যাল বিজনেস বুঝায়। ঠিক আছে, এখানে সে নিজে এখানে কোনো প্রফিট নিতে পারবে না, তবে সে একজন বেতনভুক্ত কর্মচারী হবে। এই কাজটা হচ্ছে সোশ্যাল বিজনেস, যেটা পুরো বিশ্বে অনেক বেশি সমাদৃত, এবং আমরা যত বেশি তার সম্পর্কে জানবো আরো মানে হচ্ছে আরো দেখো আরো জানি যে হি ইজ এ ফার্স্ট নোবেল লরেট ইন বাংলাদেশ। সে বাংলাদেশের প্রথম নোবেল প্রাপ্ত ব্যক্তি and the second person to win the Nobel Peace Prize in South Asia, এবং তিনি দক্ষিণ এশিয়া, অর্থাৎ দক্ষিণ এশিয়া বলতে আমরা 8টা দেশ বুঝি, এই 8টা দেশের মধ্যে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি হচ্ছে পিস প্রাইজ পাইছে নোবেলে, আর বাংলাদেশে তিনি প্রথম এবং একমাত্র। He was an advisor to caretaker government in 1996. অনেকে ভাবতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মনে এইবারই হয়তো প্রথম অন্তর্বর্তী সরকারে, বাট না, তিনি কিন্তু 1996 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্টটা আসে, তত্ত্বাবধায়ক সরকারটা আসে, তিনি কিন্তু সেখানেও একজন উপদেষ্টা ছিলেন, এবং তিনি ম্যাথ এডুকেশন অর্থাৎ গণশিক্ষা এবং টেলিকমিউনিকেশন সহ কিছু কিছু সায়েন্স এন্ড টেকনোলজি টাইপের কিছু মন্ত্রণালয়ে তিনি তার দায়িত্বে ছিল। সো তিনি কিন্তু 1996 সালে একবার এই অন্তর্বর্তীকালীন সরকার বা এটার অন্য নাম তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করছেন। ঠিক আছে, এবং তার একটা তত্ত্ব আছে খুব দারুণ, 3-0 থিওরি, অর্থাৎ 3টা জিরো। এই 3টা জিরোতে কি বোঝায়? 3টা জিরোতে বোঝায় জিরো হাঙ্গার, জিরো পভার্টি এবং জিরো নেট কার্বন ইমিশন। জিরো হাঙ্গার মানে একদম ক্ষুধা থাকবেই না, জিরো পভার্টি মানে সবাই কেউ দরিদ্র থাকবে না, এবং জিরো নেট কার্বন ইমিশন, মানে কার্বন নিঃসরণ একদম কমে যাবে। সো এই 3টা 3-0 থিওরি, এটা পরীক্ষায় আসতে পারে যে 3-0 থিওরিটা আসলে কে দিবেন, এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দিছে। তাহলে আমরা পাইলাম জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট পাইছি আমরা, পভার্টি আর জিরো আনএমপ্লয়মেন্ট পাইছি, মানে বেকারত্ব, জিরো আনএমপ্লয়মেন্ট মানে জিরো বেকারত্ব আমরা পাইছি, এই 3টা তিনি দিছেন। এবং তুমি যদি একটু দেখো 2024 সালে যে অলিম্পিকটা হইলো উদ্বোধন, সেখানে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 থিওরিটা এটা থিমই ছিল, মানে অলিম্পিক পুরো বিশ্বের খুবই নাম করা একটা খেলা, আর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের থিমই ছিল এই 3-0 থিওরি। তারপর তার একটা বই আছে এই 3-0 থিওরি নিয়ে, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, 3টা জিরো নিয়ে যে একটা, মানে এখানে তিনি সবকিছু আলোচনা করছেন। সো তোমাদের এতটুকু পড়লেই হবে, এর চেয়ে বেশি পড়তে হবে না। এবার আসো সোশ্যাল বিজনেস ডে, সামাজিক ব্যবসা দিবস হচ্ছে 28 জুন, অর্থাৎ বার্থ ডেট অফ ইউনূসের যে জন্মদিন, সেটাকে বলা হয় সামাজিক ব্যবসা দিবস। এগুলো আমাদের দেশে পালিত করা হয় না, বিভিন্ন বিশ্বে এগুলো করা হয়। এবং তার অটোবায়োগ্রাফি হচ্ছে দরিদ্রহীন বিশ্বের অভিমুখে, যেটা আমরা একটু আগে বললাম, অটোবায়োগ্রাফি অফ ডক্টর মোহাম্মদ ইউনূস বা আত্মজীবনী। ঠিক আছে, ওকে, এই পেজ তাহলে আমাদের শেষ। এবার আমরা পরেরটা দেখি। এই যে দেখো, এবং আরো কিছু আমাদেরকে জানতে হবে, ওন দ্য নোবেল পিস প্রাইজ 2008। তাহলে আমরা জানলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে এই তোমার হচ্ছে এই ইয়েটা পায়, তোমার হচ্ছে নোবেল পিস প্রাইজ। তিনি তো অবশ্যই শান্তিতে নোবেল পাইছে, তাই না? শান্তিতে নোবেল পাইছে, তাহলে নোবেল পিস প্রাইজ পায় 2008 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এবং তার গ্রামীণ ব্যাংক নিয়ে আমাদের জানতে হবে। এই গ্রামীণ ব্যাংক কিন্তু প্রথমেই গ্রামীণ ব্যাংক নামে চালু হয় নাই, এটা হচ্ছে তোমার 1975 সালে তিনি একটা জাস্ট আমরা মানে একটা খুলি না যে একটু এক্সপেরিমেন্ট করে দেখি, তিনি এক্সপেরিমেন্টের জন্য খোলেন নবযুগ তেবাগা খামার, এবং তিনি হচ্ছে এটা থেকে 1976 সালে প্রথম একজন মহিলাকে, সুফিয়া বেগমকে তিনি হচ্ছে প্রথম লোন দেন। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথম কাকে লোন দেন? সুফিয়া বেগমকে। এবং কোথায়? জোবরা ভিলেজ ইন চট্টগ্রাম। তখন তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটির অর্থনীতির প্রফেসর ছিলেন। ঠিক আছে, এবং 1983 সালের 2 অক্টোবর এটা ফরমালি এবং আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা হয়। তাহলে যদি বলা হয় গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়, সেটা কিন্তু 1983 সালের 2 অক্টোবর হবে। 1983 সালের 2 অক্টোবর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয়, এবং এটার 96.81% হচ্ছে নারীরা। নারীরা বিশেষ করে ঋণটা নিতেন, এবং তার এই নোবেল পিস প্রাইজের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল এই যে নারীরা এটার প্রতি বেশি কানেক্টেড ছিল, দ্যাটস ওয়াই
তিনি কিন্তু এখানে একটা বড় একটা সুবিধা পাইছেন। আর এই গ্রামীণ ব্যাংকের যে মেন অফিসটা সেটা কিন্তু হচ্ছে তোমার মিরপুর 2 ঢাকাতে। আমরা জানি ঢাকার মিরপুর 2। সো এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমাদের সবগুলো তথ্য পড়ে ফেলতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং তার কিছু বই আছে, বিল্ডিং সোশ্যাল বিজনেস, সুপার হ্যাপিনেস, দেন সোশ্যাল বিজনেস, ব্যাংকার টু দ্য পুয়ার, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য, গ্রামীণ ব্যাংক ও আমার জীবন। এই সবগুলো বই আমরা এক নজর পড়ে ফেলবো, যাতে দেখলেই আমাদের মাথায় চলে আসে। এবং এই দেখো তিনি যে আসলে কতটা ফেমাস, দুইটা জিনিস দেখাই। দ্য ফার্স্ট কান্ট্রি আউটসাইড অফ বাংলাদেশ, বাংলাদেশের বাইরে প্রথম একটা দেশ যারা কি করছে, টু লঞ্চ দ্য কনসেপ্ট অফ গ্রামীণ ব্যাংক। তাদের দেশে গ্রামীণ ব্যাংকের এই কনসেপ্ট বা ধারণাটা নিজের দেশে অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে মালয়েশিয়া। যে মালয়েশিয়াকে আমরা এত উন্নত বা এত আধুনিক একটা দেশ হিসেবে চিনি, তারাই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বটা নিজের দেশে চালু করছে, কনসেপ্টটা। এবং দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইন্ট্রোডিউস মাইক্রো ক্রেডিট, এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ তিনি যে প্রবক্তা, এই জিনিসটাই জাপান নিজেদের দেশে চালু করছে। তার মানে বুঝতে পারতেছো তারা এটা কতটা ফেমাস। এবং কানাডা এবং জাপানে ক্লাস 7 এর বইতে ডক্টর মোহাম্মদ ইউনূসের তোমার হচ্ছে মাইক্রো ক্রেডিট পড়ানো হয় এবং তার সম্পর্কে পড়ানো হয়। ঠিক আছে, তো বুঝতে পারতেছো তার সম্পর্কে যা যা গুরুত্বপূর্ণ সব এখানেই, এর বাইরে আশা করি আর কিছু লাগবে না। এত সুন্দর করে তোমাদের জন্য 2 পেজে দিয়ে দিলাম, আশা করি এতটুকুই আনা। ঠিক আছে, ওকে। আর এগুলা লেখা লাগবে না, এগুলো হচ্ছে আমি তোমাদের কি করব, এগুলো আমি তোমাদের দিয়ে দিব, তোমরা শুধু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। আর তোমরা যারা বিউপি তে পরীক্ষা দিবা তারা এরকম দিবা, হোয়েন আই সে বিউপি দে হেয়ার, মানে যখন আমি বলি বিউপি তখন তারা কি শুনে, এটা কি প্রাইভেট, এটা আর্মিদের, এটা অনেক খরচ, এটা বিউপিটি অনেকটা ইউনিভার্সিটি। ঠিক আছে, এমন কিছুই না, বিউপি একটা পাবলিক ইউনিভার্সিটি এবং 31তম পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং পড়াশোনার মান অনেক ভালো, নো স্টুডেন্ট পলিটিক্স, তারপর হচ্ছে মানে ক্লাসরুম অনেক সুন্দর সবকিছু, এবং কোনো লেট হয় না, সেশন জট নাই, অনেক ভালো। সো বুঝতেই পারতেছো এখানে কারা পড়ে। ওকে, এবার আসো, দ্য 60th US প্রেসিডেন্ট ইলেকশন ওয়াজ হেল্ড, অর্থাৎ এবার তো এটা আমাদের জানতেই হবে। আমরা জানলাম কিছুদিন আগে হচ্ছে ইউএস প্রেসিডেন্ট অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে, সেটা কততম, এটা একটা প্রশ্ন, সেটা 60তম। কততম? 60তম। এবার এটা কবে হয়েছে সেটা বলো তোমরা, আমি একটু পানি খাই, তোমরা অ্যান্সার করো, কততম? একটু পানি দিতে বলো। ও আছে আছে আছে। ওকে, নভেম্বর 5, কেউ বলছে সি সি সি, কেউ বলছে 5 তারিখ, কেউ বলছে ভাইয়া 2006 সাল হবে। ওইটা কোনটা 2006 সাল হবে আপু? ওকে, সবাই অ্যান্সার করো। নয় নাম্বার, নয়ের কত? বাহ, সবাই বলতেছে 5 নভেম্বর। ফাইজা রহমান, মাসিয়াত জয়ী, সুরাইয়া রহমান, রাইসা, মাইশা আফরোজ, লিয়ব, বাহ বাহ, দারুন, খুব দারুন, সবাই সবাই অ্যান্সার করতেছে। পিস প্রাইজ 2006, আমি কি দিছিলাম? আচ্ছা সমস্যা নয়, এটা আমি ঠিক করে দিব না, প্যারা নাই, যদি ভুল হয় ঠিক করে দিব। ওকে, তারপর আসো, এটা হচ্ছে নভেম্বরের 5, 2024, নভেম্বর 5, 2024 হবে। ঠিক আছে, এটা হবে নভেম্বর 5, 2024, অর্থাৎ 2024 সালের নভেম্বরের 5 তারিখে কিন্তু আমরা জানি ইলেকশনটা শুরু হয় এবং কয়েকদিন যাবত হয়। সো এটা আমরা দেখবো, এইটা এরকম। ঠিক আছে, ওকে, তাহলে এটার আরো কিছু ব্যাখ্যা আমরা দেখে আসি। দেখো, উইন, এই 60তম যে ইলেকশন ইউএস প্রেসিডেন্টের, এটাতে আসলে জয়ী হয় কে? এটাতে জয়ী হয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কে জয়ী হয়? ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়, এবং আমরা তার সম্পর্কে একটু পর্ব দেখো, উইন ডোনাল্ড ট্রাম্প, এবং হচ্ছে একটু দেখতে পাচ্ছি আমরা, এই তো উইন হয় ডোনাল্ড ট্রাম্প। কততম তিনি? তিনি ছিলেন 47তম প্রেসিডেন্ট, এটাও মাথায় রাখতে হবে। ইলেকশন হয় 60তম, কিন্তু তিনি কততম প্রেসিডেন্ট? 47তম। কারণ ব্যাপারটা এমন হয়, অনেকবার কিন্তু একই ব্যক্তি কয়েকবার ক্ষমতায় আসে। যেমন ডোনাল্ড ট্রাম্প কিন্তু 45তম হয়েছিল ফার্স্টে, এবং তারপরে আসে জো বাইডেন 46তম, তারপর তিনি আবার 47তম। ঠিক আছে, সো এরকম আরো অনেক কিছু কারণে হচ্ছে তিনি ব্যক্তি হিসেবে 47তম, ব্যক্তি হিসেবে 47তম, কিন্তু
ইলেকশনের যে ধারাবাহিকতা ক্রম সেটা হচ্ছে 60তম ইলেকশন। তো এটা গেল। ট্রাম্প উইল টেক অফিস অ্যাজ দা 47th প্রেসিডেন্ট। আমার কেন জানি মনে হচ্ছে এই তথ্যটাই পরীক্ষা চলে আসবে। আমি মোটামুটি 99.99% শিওর যে এই প্রশ্নটা পরীক্ষায় চলে আসতে পারে যে ডোনাল্ড ট্রাম্প কবে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসবে। সেটা হচ্ছে এই 20 জানুয়ারি 2025। 20 জানুয়ারি 2025। ইন দ্য 60th ইলেকশন ডোনাল্ড ট্রাম্প চুজ ফ্লোরিডা। তিনি ফ্লোরিডা থেকে ইলেকশন করছিল, ঠিক আছে। ট্রাম্পস প্রমিস ইন দ্য 60th ইউএস ইলেকশন ওয়াজ 7। তার নির্বাচনী ইশতেহার ছিল কয়টা? 7টা, ঠিক আছে। হাউ মেনি সিটস ডিড ডোনাল্ড ট্রাম্প উইন দ্য 60th ইলেকশন? তিনি কতটা আসন জয় করছিলেন? আমরা জানি কয়টা ইলেকট্রাল ভোট থাকে? 538টা। 538 এর মধ্যে 272টা মেবি পাওয়া লাগে। তার মধ্যে তিনি কয়টা পাইছেন? 312টা পাইছেন। তার মানে তিনি অনেক বেশি পাইছেন, 312টা পাইছেন। তারপর হাউ মেনি সিটস ডিড ডোনাল্ড ট্রাম্প উইন ইন দ্য 2024 ইলেকশন? 31টা অঙ্গরাজ্যে তিনি জয়লাভ করছেন। আমরা জানি 50টা অঙ্গরাজ্য আমেরিকার, তার মধ্যে 31টা অঙ্গরাজ্যে তিনি জয়লাভ করছেন। তারপর এই যে হাউ মেনি ইলেকট্রাল কলেজ ভোটস আর দেয়ার, ওইটাকে বলা হয় ইলেকট্রাল ভোট। ইলেকট্রাল ভোট আমেরিকার যে নির্বাচনী এলাকাগুলা, তো এই 538টা ইলেকট্রাল ভোট আছে আমেরিকায়, ঠিক আছে। তারপর হুইচ ইজ দ্য সিম্বল অফ দ্য রিপাবলিকান পার্টি? তিনি যেই দল থেকে নির্বাচন করেন, দুইটা দল ছিল, একটা রিপাবলিকান আর একটা ছিলেন ডেমোক্রেটিক পার্টি। রিপাবলিকান পার্টির যে সিম্বল বা প্রতীক ছিল হাতি, আর ডেমোক্রেটিক পার্টির প্রতীক থাকে হচ্ছে গাধা, ঠিক আছে। তো গাধারা জিতে নাই, হাতিরা জিতছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এক মিনিট। হ্যাঁ ফাহাদ, হ্যাঁ আমি ক্লাসে আছি, কিছু বলবো? ইমার্জেন্সি আমার 2 ঘন্টা লেট হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে তিনি হচ্ছে তিনি তার প্রতীক ছিল হাতি, ঠিক আছে, তার প্রতীক ছিল হাতি। ওকে, 270টা পাওয়া লাগবে। আচ্ছা, মিনিমাম রিকোয়ারমেন্ট, আচ্ছা যাই হোক। তো এটা আমরা দেখলাম। দেন হুইচ ইজ দ্য সিম্বল অফ দ্য রিপাবলিকান পার্টি? দ্য এলিফ্যান্ট। আর আরেকটা কথা, তার ম্যানিফেস্টো বা ইশতেহার ছিল প্রজেক্ট 2025। তার একটা প্রজেক্ট ছিল 2025। দেখো, ম্যানিফেস্টো অফ ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট 2025। তিনি কিন্তু 2025 সালে তার একটা নির্বাচনী ইশতেহার ছিল 2025। এটা পরীক্ষা আসতে পারে যে হোয়াট ওয়াজ দ্য ম্যানিফেস্টো অফ ডোনাল্ড ট্রাম্প? এটা হচ্ছে প্রজেক্ট 2025। তারপর আমরা দেখবো তার স্লোগান কি ছিল। দেখো তার স্লোগান কি ছিল, নির্বাচনী স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন। মেক আমেরিকা গ্রেট এগেইন। দেন আমরা দেখবো হুইচ স্টেট হ্যাজ দ্য মোস্ট ইলেকট্রাল। আচ্ছা, আমরা জানি আগে ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট ছিল, সেখানে 55টা ছিল। এখন কিন্তু 55টা নাই, এখন এখানে 54টা। কারণ জনসংখ্যা একটু কমতেছে। তারপর বুক অফ দ্য ডোনাল্ড ট্রাম্প। আর এই ক্যালিফোর্নিয়াতে কিন্তু জনসংখ্যা সবচেয়ে বেশি ইউনাইটেড স্টেটস এর মধ্যে। বুক অফ দ্য ডোনাল্ড ট্রাম্প, তার কিছু বইয়ের নাম আছে, আওয়ার জার্নি টুগেদার, সেভ আমেরিকা, তারপর হচ্ছে তোমার হোয়াই উই ওয়ান্ট ইউ টু বি রিচ, দেন টাইম টু গেট টাফ, মেক আমেরিকা গ্রেট এগেইন। এগুলো হচ্ছে তার বই, সেগুলো তোমরা এক নজর পড়ে নিবা, আমি হচ্ছে বুঝিয়ে দিলাম। এবার চলো আমরা আবার প্রশ্ন সলভ করি। এই যে, কারণ এগুলা কিন্তু বিউপিতে অনেক বেশি পরীক্ষায় আসে, বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন ট্রিয়েটিস, দেন হচ্ছে ভবিষ্যৎ কি হবে, সম্মেলন হবে, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের, এগুলা কিন্তু আসে। সো 2024 COP 29 কনফারেন্স অর্গানাইজড বাই কোন দেশ দ্বারা এটা অর্গানাইজড হয়েছে? COP 29, কনফারেন্স অফ দা পার্টিস। COP মিন্স কনফারেন্স অফ দা পার্টিস। সবাই অ্যান্সার করে ফেলো। সবাই অ্যান্সার করে ফেলো দ্রুত। ওকে, তুয়া মনি বলছে 10-এর সি, বাকু আজারবাইজান। কাফি আহমেদ বলছে 10-এর সি। ওকে, ইমামুল ইসলাম বলছে 10-এর সি। নীরব বলছে 10 বাকু আজারবাইজান। ওকে, ক্যালিফোর্নিয়া 54, হ্যাঁ বাকু আজারবাইজান। ওকে, সো তোমরা যেটা আনসার দিছো বাকু আজারবাইজান, তো আমিও আনসার নিয়ে নিচ্ছি বাকু আজারবাইজান। এই COP 29 কোথায় হয়েছে? বাকু আজারবাইজান, 2024 সালে যেটা হয়েছে। আর এটা অবশ্যই এনভায়রনমেন্ট নিয়ে একটা কাজ করে। দেখো এই যে দেখো COP 29, এখানে আমাদেরকে যা যা জানতে হবে আমি একটু দেখাই দিই তোমাদেরকে, তাহলে তোমরা এখানে বেসিক প্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। আহা, এরকম কেন?
আচ্ছা আচ্ছা, ওকে, মিল গয়া, এই তো। সো দেখতে পাচ্ছ যে COP29 এটা কবে হয়েছে, ডেট হচ্ছে 11 থেকে 22 নভেম্বর 2024। ডেটগুলো মাঝে মাঝে ডেটগুলো পরীক্ষায় আসে না, ডেটগুলো কিন্তু পরীক্ষায় আসে না, ডেটগুলো পরীক্ষায় আসে না। স্লোগান কি? ইন সলিডারিটি ফর এ গ্রিন ওয়ার্ল্ড, অর্থাৎ ইন সলিডারিটি ফর এ গ্রিন ওয়ার্ল্ড, গ্রিন একটা সবুজ বিশ্বের সম্মুখে সংহতি। অর্গানাইজার অফ কপ কনফারেন্স, এটার যারা হচ্ছে এটার অর্গানাইজ বা এটার আয়োজক কারা? আয়োজক ছিলেন UNFCCC, ঠিক আছে, UNFCCC। দেন COP29 কনফারেন্স ইজ সেট টু ফর্ম এ ফান্ড, এই কনফারেন্সে তারা একটা ফান্ড গঠনের কথা বলছেন, যে ফান্ডটা হবে ক্লাইমেট ফাইন্যান্স, মানে জলবায়ু অর্থায়ন অ্যাকশন ফান্ড, জলবায়ু অর্থায়ন নিয়ে এটা কাজ করবে। তারা যারা হচ্ছে একটু উন্নয়নশীল বা উন্নত দেশ, তারা হচ্ছে তোমার কি করবে, তারা হচ্ছে অনেক বেশি কার্বন নিঃসরণ করে, যেমন চীন, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস, দেন হচ্ছে যেগুলো একটু উন্নত দেশ, এগুলা অনেক বেশি কার্বন নিঃসরণ করে। সো তাদের থেকে যারা হচ্ছে একটু কম কার্বন মানে অনুন্নত দেশ, তাদের তো এটা ক্ষতি হয়, সো তাদেরকে ফান্ডিং করবে। দেন দ্য COP30, আমরা দেখলাম COP29 হয়ে গেছে, আর COP30 কোথায় হবে? COP30 হবে বেলেম, ব্রাজিলে। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই COP20 কপ নিয়ে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। সো এটা ফুল মিনিংটা জানবা, কনফারেন্স অফ দ্য পার্টিস। দেন হচ্ছে এটা 2024 সালে হয় কোথায়? বাকু, আজারবাইজান। আর 2025 সালে বা নেক্সট 30তম সম্মেলন কোথায় হবে? বেলেম, ব্রাজিল, ঠিক আছে, 2025 সালে হবে বেলেম, ব্রাজিলে। ওকে, সো এতটুকু জানলে আমাদের হবে। এইবার আসো 12 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও সবাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ G0 কান্ট্রি? দেখি এটা কে কে পারে। G0 কান্ট্রি, অনেকের কাছে এটা হয়তো একদম নতুন, অনেকের কাছে হয়তো এটা একদম নতুন তথ্য। তো দেখি তোমরা কি কি অ্যান্সার করতে পারো। এক ঘন্টা প্লাস, এখন টাইম লাগবে আরো 1 ঘন্টা প্লাস। ওকে, হ্যাঁ, তো সবাই অ্যান্সার করো। আমরা এখন আছি 12 নাম্বার। 12 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট G0 কান্ট্রি? বাহ, সবাই দেখি পারতেছে, বাবা এত ট্যালেন্টেড পারসন এখানে আছে। অবশ্য পরীক্ষা চলে আসছে, তোমরা পারবা না আর কবে পারবা? বাহ, খুব ভালো লাগতেছে। কিউট বাংলাদেশ, হ্যাঁ রাইট, কিউট বাংলাদেশ। সো এটার অ্যান্সার হবে বাংলাদেশ। বাংলাদেশ কোন G0 কান্ট্রি না, G0 কান্ট্রি হচ্ছে 4টা। সেই G0 কান্ট্রি গুলা কি কি, চলো আমি তোমাদেরকে দেখাই নেই। এই যে দেখো, প্রথমে আমরা দেখবো যে 4 অফ দ্য ওয়ার্ল্ডস স্মলেস্ট কার্বন পলিসি, মানে আমরা জানি কার্বন মুক্ত একটা সবচেয়ে কার্বন নিঃসরণের কার্বন মুক্ত দেশ কোনটা? ভুটান, তাই না, যেখানে সবচেয়ে কম কার্বন নিঃসরণ হয়। এবং স্মলেস্ট কার্বন পলিসি কান্ট্রিজ কেম টুগেদার টু ফর্ম দ্য G0 ফোরাম। এই যে ছোট দেশগুলো আছে যারা কার্বন সবচেয়ে কম নিঃসরণ করে, তাদের নিয়ে এমন 4টা দেশ নিয়ে একটা দল গঠিত হয়েছে। এবং এই 4টা দেশ হচ্ছে ভুটান, পানামা, সুরিনাম, মাদাগাস্কার। এই 4টা দেশ কি কি দেখে নাও, ভুটান, পানামা, সুরিনাম, মাদাগাস্কার। প্রশ্ন হতে পারে আমাদের তোমার হচ্ছে সাউথ এশিয়ার কোন দেশটা এখানে আছে? তাহলে সেটা হচ্ছে ভুটান, ঠিক আছে, সেটা হচ্ছে ভুটান। অথবা এটা লিড কে দিছে? লিড কিন্তু ভুটানই দিছে। এই দলটা G0 দল গঠনে কিন্তু লিড দিছে ভুটান, ঠিক আছে। ওকে, এবার চলো আমরা 11 নম্বর প্রশ্ন সলভ করি। The main message of Paris Olympics 2024 was কি? দেখি, একটু আগে তোমাদের বলে আসছিলাম এটা, দেখি এটা কে কে পারে। প্রশ্ন কিন্তু এরকমই হবে, বিউপির প্রশ্ন কিন্তু এমনই হয়, ঠিক আছে। এবং আমি বললাম না, আমি কালকে রাতে 7 ঘন্টা এবং আজকে 3 ঘন্টা বসে অনেক পরিশ্রম করে আজকে স্লাইডটা তোমাদের জন্য করছি। একদম ইম্পর্টেন্ট জিস্ট পয়েন্ট গুলা, ইনফরমেশন গুলা নিয়ে আসছি। তোমরা বইতে বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখবা অনেক অনেক তথ্য, সব তথ্য দিয়ে রাখে, কিন্তু এখন তো পরীক্ষার আছে মাত্র আর 3 থেকে 4 দিন। তুমি কি এখন এত কিছু পড়তে পারবা? পারবা না। এই জন্য যা কিছু আছে আমার সাথে ক্লাস করো, এখানেই শেষ হয়ে যাবে। ওকে, ওকে, নীরব বলছে সোশ্যাল বিজনেস, তাসপিয়া রহমান বলছে ভুটান, মোট 8টা হলো কার্বন নিরপেক্ষ রাষ্ট্র। মিনা বলছে 11 এ, মৌমিতা মোহনা এ এ এ, ওকে, মৌমিতা মোহনা, তাহমিনা, স্নিগ্ধা, ওকে। সো তোমরা যেহেতু সোশ্যাল বিজনেস বলছো, তো আমিও বললাম সোশ্যাল বিজনেসই হবে। এখানে হচ্ছে, এখানে পোপ ফ্রান্সিসকো, এই যে পোপ ফ্রান্সিস and ডক্টর মোহাম্মদ ইউনুস জয়েন্টলি লঞ্চ দ্য 30 ক্লাব ইন ইটালি, ঠিক আছে। এটা এই তারা হচ্ছে 30 ক্লাব ইতালিতে
এটা হচ্ছে ইয়ে করছে, লঞ্চ করছে। কে কে? পোপ ফ্রান্সিস, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পোপ ফ্রান্সিস ছিলেন, ঠিক আছে। 30 ক্লাব তারা করছেন, মানে লঞ্চ করছেন। ওকে, এবার আসো 12 নাম্বার। অ্যাকর্ডিং টু দা ইকোনমিক সার্ভে, অর্থাৎ অর্থনৈতিক জরিপের মতে the ratio of women to man is, অর্থাৎ নারী পুরুষের অনুপাত কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, বিউপিতে কেন নয়, কেন আসতে পারে না? সো দ্রুত অ্যান্সার করে ফেলো। ওকে, হ্যাঁ, সোশ্যাল বিজনেস আমরা পাইলাম। সবাই সবাই অ্যান্সার করে ফেলো দ্রুত, দেখে রেখে কে পারে নতুন তথ্য। ওকে, তো আমরা চলে আসলাম, দেখি কে কে অ্যান্সার দিল। আচ্ছা, তো তোমরা যারা অ্যান্সার দিচ্ছ হচ্ছে বি, 100:96.3। দেখো বর্তমানে নারীদের তুলনায় পুরুষ কত কম? পুরুষ মাত্র হচ্ছে 96.3, আর 100% হচ্ছে 100%-এর বিপরীতে 96, মানে প্রতি মহিলার বিপরীতে কয়জন? প্রায় 3.5 জন, প্রায় 3.5 জন পুরুষ কম। বা আমরা যদি বলি ডিরেক্ট 4 জনই কম। তার মানে একটা সময় কি হতে যাচ্ছে একবার চিন্তা করো, মানে মেয়েরা যেই হারে বাড়তেছে, মেয়েরা শিক্ষায় যেভাবে আগায় যাচ্ছে, কিছুদিন পরে আমরা দেখবো যে মেয়েরা বিয়ে করার জন্য ছেলে খুঁজে পাবে না, উপযুক্ত ছেলে খুঁজে পাবে না, ঠিক আছে। এবং দেখবো যে এখন যেমন হচ্ছে ছেলেরা চাকরি করে মেয়েদের খাওয়ায়, কিছুদিন পরে দেখবো মেয়েরা চাকরি করে ছেলে দেখতে যায় এবং ছেলে বিয়ে করে, এরকম অবস্থা কিন্তু হতে যাচ্ছে, ঠিক আছে। তো এটা মেয়েদের জন্য একটা অশনি সংকেত, মেয়েরাও এক সময় মানে ছেলে পাবে না খুঁজা, যাই হোক। তো ছেলেরা আবার খুশি হয়ে যায় না এটা শুই না। ওকে, সো ইকোনমিক সার্ভে আমরা 2024 টা একটু দেখবো। ইকোনমিক সার্ভে 2024, দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি পপুলেশন গ্রোথ রেট। দেখো আমি তোমাদের আগেও বলছিলাম যে আমরা হচ্ছে একদম শেষের দিকে গিয়ে ইকোনমিক সার্ভে গুলো পড়বো, একদম শেষের দিকে গিয়ে অর্থনৈতিক জরিপ গুলো পড়বো, যাতে করে কি হয়, যাতে করে হচ্ছে শেষ দিকে আইসা একদম আপডেটেড ইনফরমেশন গুলো পাই। দেখো বর্তমানে পপুলেশন গ্রোথ রেট কত? 1.33% বাংলাদেশে, এটা 2024 এর রিপোর্ট। কিন্তু বর্তমানে বাংলাদেশের পপুলেশন গ্রোথ রেট, জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.33%। পপুলেশন ডেনসিটি, অর্থাৎ পপুলেশনের যেই কি বলে ডেনসিটি বলতে বোঝায় হচ্ছে মানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে, সেটা হচ্ছে 1171। এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি, মানে আমাদের যে আমরা কত এটাকে কি বলে, লাইফ এক্সপেক্টেন্সি মানে হচ্ছে আমরা কত বয়স বাঁচতে, গড় গড় আয়ুষ্কাল হচ্ছে 72.3%, 72.3%। লিটারেসি রেট, অর্থাৎ শিক্ষার হার 7+ হচ্ছে 77.9%। এক সময় শুধু নাম লিখতে পারলে ওটাকে শিক্ষার হার বলা হইতো, বাট এখন অনেকটা অক্ষর জ্ঞান থাকতে হয়, অক্ষর সম্পর্কে পড়াশোনা জানা মানে জানা থাকা লাগে, তাহলে সেটা হচ্ছে সাক্ষরতার হার ধরা হয় 77.9% বাংলাদেশে। পার ক্যাপিটা ইনকাম এট কারেন্ট প্রাইসেস জিএনআই 2784, অর্থাৎ এখন মাথা পিছু আয় হচ্ছে 2784। আটকে গেছে? আটকেও না, দেখি একটু আটকে গেল নাকি আবার। ওকে, একটু দেখি, এখনই চলে আসবো আমরা। ক্যামেরার মাঝে মাঝে একটু খাবার খাওয়ানো লাগে, একটু আটকে যায়, বুঝছো। এখনই চলে আসবো আমরা, এই তো চলে আসছি। গুড, ওকে। এবার তাহলে এক ছেলের 4 বিয়ে করা এই স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে, বাবা। আচ্ছা, ঠিক আছে। সো লিটারেসি রেট আমরা দেখতে পাচ্ছি, এবং হচ্ছে পার ক্যাপিটা ইনকাম 2784 এখন মাথা পিছু আয়, এবং হচ্ছে ডিসকভার্ড গ্যাস ফিল্ড হচ্ছে 29টা। বর্তমানে গ্যাস ফিল্ড হচ্ছে কত? 29টা আছে, অর্থাৎ তোমার হচ্ছে গ্যাস ক্ষেত্র আছে 29টা। সর্বশেষ হচ্ছে ইলিশা 1, যেটা ভোলায় অবস্থিত, সর্বশেষ ইলিশা 1 ভোলায় অবস্থিত। বাংলাদেশ এক্সপোর্ট দ্য মোস্ট,
বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি তোমার হচ্ছে কি করে সবচেয়ে বেশি রপ্তানি করে, সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস ইন ইউএসএ। মনে রাখবা বাংলাদেশ সবচেয়ে বেশি এক্সপোর্ট মানে কি, এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি, আর ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি। এই জিনিসটা মাথায় রাখবা, এক্সপোর্ট ইম্পোর্ট। সো এক্সপোর্ট করে হচ্ছে সবচেয়ে বেশি ইউএসএ তে, মানে হচ্ছে আমেরিকায়। আমেরিকায় কোন পণ্যটা বেশি পাঠায়, রেডিমেড গার্মেন্টস। আর 2 নম্বরে যদি বলে কোন দেশ, তাহলে হবে জার্মানি। যদি বলে কোন দেশ, আর যদি বলে নিচের কোনটি, অপশনে যদি ইউরোপীয় ইউনিয়ন থাকে তাহলে ইউরোপীয় ইউনিয়ন হবে, বা যদি বলে অর্গানাইজেশন তাহলে অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন হবে, আর দেশ বললে জার্মানি হবে দ্বিতীয়। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, আশা করি সবাই বুঝতেছো। এইবার আসো বিউপির জন্য সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি কাদের থেকে আনি ইম্পোর্ট করি, সেটা হচ্ছে চায়না, এটা তোমরা জানো। আর এবার আসো কন্ট্রিবিউশন টু জিডিপি, অর্থাৎ জিডিপিতে অবদান কোনটার সবচেয়ে বেশি, এটা বিউপিতে অনেকবার প্রশ্ন আসছে। মনে রাখবা বিউপির না, বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান হচ্ছে তোমার সবচেয়ে বেশি অবদান হচ্ছে সার্ভিস। সার্ভিস মানে হচ্ছে সেবা। এই যে আমি তোমাদেরকে ফ্রিতে একটা ক্লাস নিচ্ছি না, আমি কি তোমাদের কাছে কোনো টাকা পয়সা নিচ্ছি? কোনো টাকা পয়সা নিচ্ছি না। আমার নিজের সময় নষ্ট করে 10 ঘন্টা পরিশ্রম করে তোমাদের জন্য স্লাইড বানাইছি, এখন এই যে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। কেন নিচ্ছি? এটা কিন্তু এক ধরনের সেবা, যেটার কোনো আর্থিক মূল্য হয় না। তুমি যদি এখন আমাকে 500 টাকা দাও, তাও আমার এই পরিশ্রমের কোনো মূল্য হবে না। তারপরে একটা মূল্য আসলে নিয়ে থাকি, বাট আমরা তো ফ্রিতে দিচ্ছি। সো এগুলো হচ্ছে সেবা। যেমন ডাক্তার যে সেবা দেয়, সেটার একটা আর্থিক মূল্য নাই, কিন্তু সেটার কোনো প্রকৃত মূল্য হয় না। ঠিক আছে, যারা অর্থনীতি পড়ছো তারা জানো। সো এগুলা সবই হচ্ছে সেবা। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি 51, এগুলো অবশ্যই মনে রাখবা, 51.4%। তারপরে হচ্ছে 37.95% হচ্ছে ইন্ডাস্ট্রি বা শিল্প। তারপরে সবচেয়ে কম হচ্ছে এগ্রিকালচার, যেটা 11.2%। আমরা জানি বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, কিন্তু বাংলাদেশে কৃষির যে অবদান জিডিপি, সেটা কিন্তু ক্রম হ্রাসমান। দেখো মাত্র 11.2%। সো বুঝতেই পারতেছ। ঠিক আছে, সবচেয়ে বেশি কোনটা, তাহলে যদি পরীক্ষায় আসে হুইচ মোস্ট, তাহলে হবে সার্ভিস। দেন কোনটা, দেন হচ্ছে ইন্ডাস্ট্রি, দেন কোনটা, এগ্রিকালচার। রাইট, আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার এখানে দেখো অনেক কিছু দেওয়া আছে, জনসংখ্যায় শীর্ষ উপজেলা কোনটা, জনসংখ্যায় সর্বনিম্ন উপজেলা। এগুলা আমি তোমাকে বুঝাইতে যাব না, এগুলা বাংলায় দিয়ে দিছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। এগুলা আমি তোমাদের কাছে কি দিব, পিডিএফ দিয়ে দিব, তোমরা এগুলা বাসায় পড়ে নিও। ঠিক আছে, এগুলা আমি এখন দেখায় টাইম নষ্ট করতে চাই না। সো কি করতে হবে, পিডিএফ পাইতে হলে দ্রুত ক্লাসটা শেয়ার করতে হবে। সবাই এখনো 1000 শেয়ার হয় নাই, সো দ্রুত সবাই শেয়ার করে দাও, আর বন্ধুদেরকে মেনশন করে দাও। চলো এই দেখো, বাংলাদেশ পজিশন ইন সাউথ এশিয়া অন জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স, এটা গত বছর বিউপিতে আসছিল। সো দ্রুত আরেকবার আনসার করো, দেখি পারো কিনা। দেখবো গত বছরের প্রশ্ন তোমরা আনসার করতে পারো কিনা। দ্রুত, আমি কিন্তু কোনো টাইম নষ্ট করতেছি না, সো তোমরা কোনো টাইম নষ্ট করবা না। ওকে, যারা শেয়ার করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, সবাই অ্যান্সার করো। বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ লিঙ্গ সমতা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লিঙ্গ সমতা সূচিতে বাংলাদেশ বিশ্বে কততম? দেখো আমি কিন্তু সকল গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু টাচ করে প্রশ্নগুলো করছি। সো বুঝতেই পারতেছো এখানে তোমার কতটা ইম্পর্টেন্ট এই ক্লাসটা। ফার্স্ট, কেউ বলতেছে ফার্স্ট, কেউ বলতেছে সেকেন্ড। বাহ, মানে প্রথম দেখলে ভালোই লাগে না? হ্যাঁ, আসলে আমরা প্রথম। বাংলাদেশ হচ্ছে লিঙ্গ সমতায় দক্ষিণ এশিয়ার যে 8টা দেশের মধ্যে প্রথম। তোমরা পাস করছো। এবার আসো, টপ পেট্রোলিয়াম প্রোডাকশন কান্ট্রি। এই পেট্রোলিয়াম নিয়ে বিউপিতে পরীক্ষায় থাকে, এই জন্য এটা দিলাম। টপ পেট্রোলিয়াম প্রোডাকশন কান্ট্রি কোনটা বলো? ইউএস, চায়না, নর্থ কোরিয়া, ইসরায়েল। দেখি এটা পারো কিনা। পিডিএফ কোথায় পাবো? পিডিএফ জানাই দিব, পেজ থেকে পোস্ট দিয়ে জানাই দিব, সমস্যা নাই। তোমরা ক্লাস শেষে পেজে একটু চোখ রাখবা, তাহলে পেজ থেকে জানাই দেওয়া হবে। ওকে, টপ পেট্রোলিয়াম প্রডিউসিং কান্ট্রিজ কারা? পেট্রোলিয়াম মানে কি জানো? পেট্রোলিয়াম মানে তেল। এটা আবার কেউ পেট্রোল ভাইবো না, পেট্রোলিয়াম মানে হচ্ছে তেল। এটা হচ্ছে তেল বুঝায়, মানে হচ্ছে সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটা? সবচেয়ে বেশি তেল, আচ্ছা তোমরা ইউএসএ বলছো, সো আমি হচ্ছে অ্যান্সার ইউএসএ দিয়ে দিলাম। এটা অ্যান্সার হচ্ছে কি ইউএস হবে বা ইউনাইটেড স্টেট হবে। কিভাবে? এই দেখো আমি একটু ব্যাখ্যা করে দিই। The top country in oil exports is সৌদি আরব, অর্থাৎ সবচেয়ে বেশি এক্সপোর্ট মানে কি রপ্তানি করে
সবচেয়ে বেশি রপ্তানি করে কে? সৌদি আরব। সবচেয়ে বেশি তেল রপ্তানি করে সৌদি আরব। টপ কান্ট্রি ইন অয়েল ইম্পোর্ট, অর্থাৎ আমদানি করে কারা বেশি? চায়না। দ্য টপ কান্ট্রি ইন অয়েল রিজার্ভ, মজুদ কাদের কাছে বেশি আছে? ভেনিজুয়েলা। ঠিক আছে। টপ কান্ট্রি ইন গ্যাস প্রোডাকশন, গ্যাস উৎপাদন, এক্সপোর্ট রপ্তানি, এন্ড রিজার্ভ এবং মজুদ সবচেয়ে বেশি আছে রাশিয়ার কাছে। তাহলে গ্যাসের উৎপাদন, বিক্রি এবং হচ্ছে রিজার্ভ মজুদ সবচেয়ে বেশি, এই তিনটাই হবে কি? রাশিয়া। বা তেল বললে হবে সৌদি, মানে সবচেয়ে বেশি উৎপাদন করে কে? আমেরিকা। সবচেয়ে বেশি রিজার্ভ আছে ভেনিজুয়েলার কাছে। সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে তোমার কে? চায়না। সবচেয়ে বেশি রপ্তানি করে সৌদি আরব। এগুলো একটু মনে রাখবা এইভাবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। 15 নম্বর প্রশ্ন। আমাদের মোট 30টা প্রশ্ন আছে। 30টা প্রশ্নে তোমার আজকের ক্লাসে আমি 80% শেষ করে দিব সাম্প্রতিক, আর বাকি 20% আমি নেক্সট আরেকটা ক্লাস নিব আগামীকাল ইনশাআল্লাহ। দেখো, দ্য টপ কান্ট্রিজ ইন এক্সপোর্টিং রেডিমেড গার্মেন্টস টু দ্য ইউরোপিয়ান মার্কেট আর ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ। আমি একটু বাংলায় ট্রান্সলেশন করে দেই। দ্য টপ কান্ট্রি, শীর্ষ দেশ, ইন এক্সপোর্টিং রেডিমেড গার্মেন্ট, মানে যে রেডিমেড গার্মেন্ট বা তৈরি পোশাক সবচেয়ে বেশি এক্সপোর্ট বা রপ্তানি করে কোন দেশ? ইউরোপীয় মার্কেটে। ইউরোপীয় মার্কেটে। তোমাদের আশেপাশে যারা বিউপি মানে বিউপি পরীক্ষা দিবে কিন্তু প্রিপারেশন ভালো না, বা হচ্ছে সাম্প্রতিক কি পড়বে হতাশায় ভুগছে, তাদেরকে দ্রুত এই ক্লাসে মেনশন করে দাও, কারণ তারা আজকের ক্লাসটা করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাম্প্রতিক কোনো বই না পড়েও অনেক ভালো করতে পারবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। কারণ এমন হয়েছে আমি বিউপির জন্য মাত্র 3টা ক্লাস নিছি, 3টা ক্লাস থেকে 18টা কমন ছিল বিউপির জন্য। তো আসলে আমরা বুঝি যে কোন জায়গাগুলো থেকে প্রশ্নগুলো হইতে পারে। এর জন্য বিউপিতে তোমাকে ভালো করার জন্য তোমাকে এমন মোটা মোটা বই পড়া লাগবে না, এগুলা ক্লাসই এনাফ। ঠিক আছে, ওকে। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, রাইট। এই তো তোমরা জানো বাংলাদেশ হচ্ছে প্রথম। আর যদি এটা হচ্ছে শুধু কোন জায়গায়? এটা শুধু ইউরোপিয়ান মার্কেটের কথা বললে, শুধু ইউরোপিয়ান মার্কেট। আগে ফার্স্ট চীন ছিল, আগে ফার্স্ট কে ছিল? চায়না ছিল, বর্তমানে বাংলাদেশ। তবে যদি বলে বিশ্বে, বিশ্বে কিন্তু ফার্স্ট আবার চায়না, সেকেন্ড হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড বাংলাদেশ, বাংলাদেশ, আর থার্ড হচ্ছে ভিয়েতনাম। থার্ড হচ্ছে কে? থার্ড হচ্ছে ভিয়েতনাম, এটা মাথায় রাখবা। থার্ড হচ্ছে ভিয়েতনাম, সেকেন্ড হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু এখানে দেখি। ওহো, আবার সেই বিউপির সৌন্দর্য দেখো, কি বলবো আর। এই যে এখানে মনপুরা লেক আছে, এখানে সুন্দর করে সাজানো হয়েছে। তো এত কিছু দেখার পরে যদি তোমার বিউপির প্রতি ভালোবাসা না জন্মায়, তাহলে বলবো তোমার কোনো মন নাই, তোমার কোনো হৃদয় নাই। ঠিক আছে, ওকে। ভাইয়া অ্যান্স দিয়ে সাথে অ্যান্স দিয়ে দিব। অ্যান্স তো আমি পরে ব্যাখ্যা করে দিছি, তোমরা অ্যান্স গুলো এখন লিখে নাও, তোমরা অ্যান্স গুলো এখন লিখে নাও। আমি একবারে পিডিএফ করে ফেলছি, তো এখন আর এটা চেঞ্জ করা যাবে না, তোমরা একটু লিখে নাও। ওকে, এবার আসো আমরা পরেরটা দেখি। এই যে দেখো, ফার্স্ট কান্ট্রি ইন ইম্পোর্ট অফ রেডিমেড গার্মেন্টস, চায়না, সেকেন্ড হচ্ছে বাংলাদেশ। ওকে, এবার আমরা কিছু রিপোর্ট দেখি। দেখো কিছু রিপোর্ট দেখি। পিস কিপার, এই যে রিপোর্ট তো মাস্ট পড়া লাগবে বিউপির জন্য। রিপোর্ট মানে পড়াই লাগবে, পড়াই লাগবে, পড়াই লাগবে, 100% পড়া লাগবে। চলো আমরা একটু রিপোর্ট গুলো দেখে আসি। মনে রাখবা, পিস কিপার ডিসপ্যাচ মানে হচ্ছে তুমি বিউপিতে পরীক্ষা দিবা, তোমাকে তো অবশ্যই শান্তিরক্ষী বাহিনী সম্পর্কে জানা রাখতে হবে। আমরা জানি বাংলাদেশ প্রথম শান্তিরক্ষী প্রেরণ করে 1988 সালে। কত সালে? 1988 সালে, এবং সেটা ইউনিমগ, একটা ইরাক ইরানের যুদ্ধতে। ইউনিমগে ইরাক ইরান যুদ্ধতে কত সালে? 1988 সালে বাংলাদেশ প্রথম শান্তিরক্ষী প্রেরণ করে। তো এই যে পিস কিপার ডিসপ্যাচ 2024, এর মধ্যে সবার প্রথম, বিশ্বে প্রথম হচ্ছে নেপাল। আগে বাংলাদেশ প্রথম ছিল, এখন বর্তমানে নেপাল প্রথম এবং বাংলাদেশ তৃতীয়, এটা মাথায় রাখবা। শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ এখন তৃতীয়। এক্সপাট্রিয়েট ইনকাম ইন্ডেক্স, বাংলাদেশ তোমার হচ্ছে প্রবাসী আয়, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। প্রবাসী আয়ে সবচেয়ে বিশ্বে সবার প্রথম ইন্ডিয়া, এটা আমরা জানি। আগে বাংলাদেশ ছিল সপ্তম, এখন বাংলাদেশ হয়ে গেছে অষ্টম, এখন বাংলাদেশ অষ্টম। তো এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস, সবচেয়ে বেশি সুখ কোন দেশে? মনে রাখবা, সবচেয়ে বেশি সুখ হচ্ছে ফিনল্যান্ডে। সবচেয়ে বেশি সুখ কোন দেশে? ফিনল্যান্ডে। তারপর আসো মিলিটারি ইন্ডেক্স, সবচেয়ে বেশি মিলিটারি পাওয়ারে সবচেয়ে বেশি ক্ষমতা কার? সেটা হচ্ছে আমেরিকা, ইউএসএ। আর বাংলাদেশ হচ্ছে মিলিটারি পাওয়ারে 37তম। ঠিক আছে।
রুল অফ ল ইন্ডেক্স, আইনের শাসনী সূচকে বিশ্বে সবার প্রথম হচ্ছে ডেনমার্ক। তারপরে দেখো হিউম্যান ডেভেলপমেন্ট, এই যে এটা ভালো করে পড়তে হবে, মানব সম্পদ সূচকে সবার প্রথম হচ্ছে সুইজারল্যান্ড মানব সম্পদ সূচকে। রিচ কান্ট্রি, সবচেয়ে ধনী দেশ হচ্ছে লুক্সেমবার্গ। গ্রিন হাউস গ্যাস ইমিশন, সবচেয়ে গ্রিন হাউস গ্যাস নির্গমনে প্রথম হচ্ছে ইউএসএ, সেকেন্ড হচ্ছে চায়না। ঠিক আছে, বাংলাদেশ পজিশন ইন সাউথ এশিয়া ইন সোশ্যাল প্রোটেক্টিং। আচ্ছা, তারপরে কি আছে দেখি, এই যে বাংলাদেশ পজিশন ইন সাউথ এশিয়া ইন সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম, এটা হচ্ছে থার্ড, অর্থাৎ সোশ্যাল প্রোটেকশন সামাজিক নিরাপত্তা খাতে হচ্ছে এই সাউথ এশিয়ায়, দক্ষিণ এশিয়া আমরা তৃতীয়। বাংলাদেশ সেন্ডস দ্য মোস্ট ওয়ার্কার টু সৌদি আরব, বাংলাদেশের এই যে আমাদের দেশ থেকে যত মানে সম্পদ যায় না, মনুষ্য সম্পদ, তারা বেশিরভাগই কিন্তু সৌদি আরবে যায়। তবে এখন আমরা সবচেয়ে বেশি ইনকাম পাই কিন্তু আরব আমিরাত থেকে। প্রবাসী আয় আমরা সবচেয়ে বেশি পাই কোন দেশ থেকে? আরব আমিরাত থেকে, এটা মাথায় রাখবা। বাট সবচেয়ে বেশি ওয়ার্কার পাঠাই সৌদি আরবে। বাংলাদেশ রিসিভ দ্য মোস্ট রেমিটেন্স, এই যে রেমিটেন্স সবচেয়ে বেশি পাই ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত থেকে। এটা অনেক অনেক ভালো করে পড়বা। আমরা সবচেয়ে বেশি রেমিটেন্স মানে বিদেশ থেকে যে টাকাটা পাই, যারা আমাদের দেশ থেকে গিয়ে কাজ করে, সেটাকে বলা হয় রেমিটেন্স, সেটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। এবার দেখো রিভিউ অফ ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্স, এখানে সকল সূচকগুলা দেওয়া আছে। ঠিক আছে, এগুলো একটু তোমরা বাছাই করে নিবা। ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টও দেওয়া আছে, এগুলো একটু বাছাই করে নিবা। আমি আর এগুলা নিয়ে টাইম নষ্ট করতে যাচ্ছি না, এগুলা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, তোমরা আমার সাথে আনসার করো। 96 অস্কার উইনিং ফিল্ম ইন 2024, অস্কার নিয়ে বিউপিতে প্রশ্ন থাকি, সো এটা আনসার করে ফেলো। শেয়ার দিছো? আল্লাহ, শেয়ার তো কম কেন? ওয়ান কে শেয়ার হয়েছে, তাহলে একটু দ্রুত 2K শেয়ার করে দাও, দ্রুত 2K শেয়ার করে দাও। ঠিক আছে, যারা এখনো শেয়ার করো নাই দ্রুত, সবাইকে যেহেতু আমি এত কষ্ট করে বানানো স্লাইডটা দিব, সবাই শেয়ার করে দাও। আর বন্ধুদেরকে তো অবশ্যই মেনশন করতে হবে, কারণ দেখো আমরা তোমাদের জন্য একটা ভালো কাজ করতেছি, একটা ফ্রি ক্লাস করতেছি, নিচ্ছি। তো তোমরাও যদি তোমার এমন একটা বন্ধু আছে যে কোনো কিছুই জানে না, আইডেন্টিটি সম্পর্কে জানে না, ফ্রি ক্লাস আছে এটাও জানে না, তা তোমার একটা মেনশনে যদি সে ক্লাসটা করে উপকৃত হয়, সে কিন্তু তোমাকে একটু হইলো নেক্সট যেদিন আমাদের ক্লাস আসবে, যখন ঢাকা ইউনিভার্সিটি সাম্প্রতিক নিব, তখন কিন্তু সে তোমাকে মেনশন দিবে, দেখো। ঠিক আছে, আর যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চাও, ঢাকা ইউনিভার্সিটি এক্সাম বেসে, তোমরা দ্রুত আমাদের আইডেন্টিফিকেশন পেজে নক দাও, কারণ এই 15 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে। এবং হচ্ছে আমাদের এখন কিন্তু ঢাকাতে অফলাইন এক্সাম ব্যাচও আছে, ঢাকাতে তোমরা চাইলে অফলাইন এক্সামও দিতে পারো, রাইট। এটা হচ্ছে ওপেন হেইমার 2024 সালে আমাদের যে পছন্দের একটা মুভি ওপেন হেইমার, এবং পছন্দের একজন নায়ক এই মুভিটা ইয়ে করছে। দেখো আমি একটু তাদেরকে ছবিগুলো দিয়ে দিচ্ছি, এই যে, এবং এটা কি নিয়ে সেটাও আমি দেখাই তোমাদেরকে। একটু ছোট হয়ে যাও বাচ্চা, ওকে। দেখো এই যে ওপেনহেইমার, এই ওপেনহেইমার ইজ এ মুভি অ্যাবাউট ওয়ার্ল্ড ওয়ার 2, এটা মাথায় রাখবা। ওপেনহেইমার হচ্ছে মুভিটা ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে করা হয়েছে, মানে বিশ্বযুদ্ধ 2 নিয়ে করা হয়েছে। এবং দ্য ফাদার অফ দ্য অ্যাটমিক বোম ওপেনহেইমার, এই তোমার হচ্ছে এই যে ওপেনহেইমার দ্য ফাদার অফ দ্য অ্যাটমিক বোম, এই যে পারমাণবিক বোমা, এই পারমাণবিক বোমাটা কে আবিষ্কার করছে? এটা কিন্তু ওপেনহেইমার আবিষ্কার করছে। কে করছে? দ্য ফাদার অফ দ্য অ্যাটম বোম, পারমাণবিক বোমা, এটা ওপেনহেইমার করছে, তার নামই এই মুভিটা করা হয়েছে ওপেনহেইমার। দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড ইজ অস্কার, এই যে অস্কার আমরা যেটা বলতেছি, অস্কার মুভি, অস্কার কিন্তু হচ্ছে চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে সম্মানজনক এবং সেরা পুরস্কার। আর এই অস্কার ফিল্মের অস্কার পুরস্কার আরেকটা নাম আছে একাডেমি অ্যাওয়ার্ড, সেখানে তোমাকে অস্কার না বলে তোমাকে একাডেমি অ্যাওয়ার্ডও বলতে পারে। তাই দুইটাই জেনে রাখো। তিনি হচ্ছেন মেইন ওপেনহেইমার, আর এটা মুভিটা হয়েছে এখানে। ঠিক আছে, ওকে। ওকে, হ্যাঁ, পিকি ব্লাইন্ডার করছিল। ওকে, তো চলো আমরা নেক্সট তথ্যগুলো জেনে আসি। দেখো আমি তোমাদের জন্য কত সুন্দর করে করছি, এত সুন্দর করে তোমাদের জন্য করছি। হাউ মেনি পারসনস রিসিভড ফ্রিডম অ্যাওয়ার্ড 2024, ফ্রিডম অ্যাওয়ার্ড 2024 কতজন গ্রহণ করে? আনসার করো দেখি কে কে পারো। ফ্রিডম অ্যাওয়ার্ড 2024, প্রশ্ন কিন্তু এরকমই হবে, প্রশ্ন কিন্তু
এরকমই হবে। ফ্রিডম বলতে আর কি স্বাধীনতা পুরস্কার বুঝাইছে এখানে, ঠিক আছে? ফ্রিডম বলতে এখানে স্বাধীনতা পুরস্কার বুঝাইছে, স্বাধীনতা পুরস্কার। একজন আইসা আমার ক্লাস আমারই শেয়ার করতেছে মেসেঞ্জারে, বাহ, দারুন দারুন, খুব দারুন। মানে আমি বলছি তাকে শেয়ার করতে, সে আমার কথা রাখতেছে, বাট সেটা আমাকেই শেয়ার করতেছে। তার নাকি বন্ধু নাই। আল্লাহ, কই যাবো তোমাকে নিয়া। ওকে, কেউ বলতেছে 10, কেউ বলতেছে 9, কেউ বলতেছে 11, 7 জন মেবি আরেকজন বলছে। ওকে, আচ্ছা, এটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে 10 জন। অ্যান্সার হচ্ছে ফ্রিডম অ্যাওয়ার্ড মানে হচ্ছে কি স্বাধীনতা পুরস্কার। এই স্বাধীনতা পুরস্কার পাইছে 10 জন। কে কে, চলো আমরা একটু দেখি কি কি। এই যে ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড, আচ্ছা এটাকে আমরা ফ্রিডম অ্যাওয়ার্ড না বলে ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড বলবো, ঠিক আছে? স্বাধীনতা পুরস্কার, ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড ইন সায়েন্স এন্ড টেকনোলজি, অর্থাৎ এই বিজ্ঞান ও হচ্ছে তথ্য প্রযুক্তিতে কে পাইছে? ডক্টর মোবারক আহমেদ খান। এটা এটা পড়বা। ইন সোশ্যাল সার্ভিস অনন্য চিরান তিনি পাইছে, মানে সমাজ সেবায়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, মানে হচ্ছে এই যে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এটা কবে, এটা কোনটা? এটা হচ্ছে ফ্রিডম অ্যাওয়ার্ড বা ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড, স্বাধীনতা পুরস্কার। মানে সামরিক পদ কোনগুলা? সামরিক পুরস্কার হচ্ছে যেগুলা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী পায়। আর যেগুলো বেসামরিক সেগুলো হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড। ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড নামে আসবে। এটা 1977 সাল থেকে চালু হয়। 1977 সাল থেকে চালু হয়, এটা মাথায় রাখবা। এই ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বা পদক, এটা 1977 সাল থেকে দেওয়া হয়। এই 2জনটা পড়বা, তাহলেই হবে আশা করি, ঠিক আছে? ওকে, এবার আসো 18 নম্বর প্রশ্নটা অ্যান্সার করি। ইন 2024 হাউ মেনি পিপল ওন 21 পদক? 21 পদক কয়জন পাইছে? এটা তোমাদের কমন সেন্সের খেলা, দেখি। দেখছো, আমি যতগুলা প্রশ্ন নিছি এখানে কোনো কোনো আজে বাজে কোনো তথ্য নাই বা কোনো প্রশ্ন নাই। প্রতিটা প্রশ্ন এবং প্রতিটা তথ্য খুব চিন্তা ভাবনা করে তারপর কিন্তু আমি দিছি, যাতে করে তোমাদের এই শেষ সময় এসে কোনো আজাইরা ইনফরমেশন পড়তে না হয়, ঠিক আছে? ওকে, 18 নাম্বার। আরে এটা কি বলছে সেটা তো দেখো, প্রশ্নটা তো আগে ভালো করে বুঝো। ওকে, তালহা জুবাইর রাফি বলছে 21, বাকিরা 1977 বলতে চাচ্ছে 21। উইলিয়াম ওয়ার্ডালেন বলছে 21, গদুলি হাওয়া বলছে 21। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে 21, ঠিক আছে? 21 পদক 21 জনকে দেওয়া হয়, মাথায় রাখবা। 21 পদক 21 জন পাইছে। দেখো, হু ওন 21 পদক 2024 ফর কন্ট্রিবিউশন টু ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, ভাষা ও সাহিত্যে কে পাইছে? মনে রাখবা, লতিফুর রহমান রিটন। লতিফুর রহমান রিটেন পাইছে এই ভাষা, ভাষা এবং হচ্ছে এই সাহিত্যে। আর ইন রিসার্চ, গবেষণায় কে পাইছে? আব্দুল মজিদ। আর ইন এডুকেশন, শিক্ষায় কে পাইছে? জীবন কি বলে, জিনবদি বৃক্ষ, জিনবদি ভিক্ষু, জিনবদি বৃক্ষ। এই 3জন সম্পর্কে একটু ভালো করে জানবা। 21 জনের নাম তোমার মুখস্থ করা লাগবে না, শুধু এই 3জন একটু এক নজর দেখে যাবা, তাহলেই হবে, ঠিক আছে? ওকে, ওকে, এবার চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। এই যে নোবেল প্রাইজ, দেখো নোবেল প্রাইজ তো আমাদেরকে অবশ্যই পড়া লাগবে, এটা তো আমাদের কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। সো আমরা নোবেল প্রাইজের 3টা একটু ভালো করে পড়বো। সেটা কি কি? পিস, পিস মানে হচ্ছে শান্তি। শান্তিতে নোবেল পাইছে কে? নিহন হিদায়াঙ্কো। এই নিহন হিদায়াঙ্কো কেন পাইছে? তিনি হচ্ছে একটা জাপানিজ গ্রুপ অফ অ্যাটমিক বোম সার্ভাইভার্স, ঠিক আছে? এটা হচ্ছে এমন একটা টিম যারা হচ্ছে অ্যাটমিক বোম, অ্যাটমিক পারমাণবিক বোমায় হচ্ছে সার্ভাইভ করে। সো এটা রিজনটা কি? ফর ইফোর্টস টু রিড দা ওয়ার্ল্ড অফ নিউক্লিয়ার ওয়েপন্স, অর্থাৎ তারা এমন একটা প্রচেষ্টা চালাইছে যাতে করে পারমাণবিক বোমা যতটা সম্ভব কমানো যায় বা একবারে বাদ দেওয়া যায়, এটা নিয়ে তারা একটা কাজ করতেছে। লিটারেচার, সাহিত্যে কারা পাইছে? হ্যান ক্যাং, সাহিত্যে পাইছে হ্যান ক্যাং, এবং তিনি হচ্ছে সাউথ কোরিয়ার। পরীক্ষা আসতে পারে যে কে পাইছে লিটারেচার, অথবা হইতে পারে যে তিনি কোন দেশের, তিনি সাউথ কোরিয়ার। আবার তিনি ফার্স্ট এশিয়ান উইমেন টু উইন নোবেল প্রাইজ ইন লিটারেচার, এই তিনি হচ্ছে এশিয়ার মধ্যে প্রথম নারী যিনি এই নোবেল প্রাইজটা পাইছে সাহিত্যে। এবং তার রিজনটা ছিল দ্য নেম অফ ফেমাস বুক দ্য ভেজিটেরিয়ান। এখানে আর এটা লাগবে না কারণ একটু ডিপ ছিল। আচ্ছা যাই হোক, ইকোনমিক্স, অর্থনীতিতে কেন পাইছে? অর্থনীতি পাইছে ড্যারন অ্যাকিমোগ্লু, তারপর হচ্ছে সাইমন জনসন এন্ড জেমস
রবিসন। এখানে তোমার মনে হয় তিনজনের নাম পরীক্ষায় আসবে না, আসবে কেন পাইছে। কেন পাইছে? ফর দেয়ার স্টাডিজ অফ হাউ ইনস্টিটিউশন আর ফর্মড এন্ড ইন সোসাইটি, মানে কেন একটা ইনস্টিটিউশন, মানে কেন একটা প্রতিষ্ঠান গড়ে উঠে এবং কিভাবে গড়ে উঠে, তাদের প্রসপারিটি, তাদের উন্নতি কিভাবে হয়, এই কাজগুলা এটা নিয়ে আলোচনার জন্য বা এটা নিয়ে গবেষণার জন্য এই ইকোনমিক্সে তারা হচ্ছে এটা পাইছে, নোবেল প্রাইজ পাইছে। ঠিক আছে, তাহলে এই তিনটা ভালো করে পড়বা। তারপরে এখানে দা পুলিৎজার প্রাইজ, মাথা রাখবা পুলিৎজার প্রাইজ এটা বিউপিতে আসছিল। এটা কেন, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নোন এজ দা নোবেল অফ জার্নালিজম, অর্থাৎ সাংবাদিকতা এটা হচ্ছে একটা নোবেল প্রাইজের মতো সবচেয়ে বড় পুরস্কার সাংবাদিকতা, এই পুলিৎজার পুরস্কারটা। এটা কোথা থেকে দেওয়া হয়? ইউএসএ থেকে। দ্য ব্রিটিশ নিউজ এজেন্সি রয়টার্স পাইছে। এবার রয়টার্স পাইছে কেন? পাইছে ফিলিস্তিনিতে। দেখো পুলিৎজার প্রাইজ দিস ইয়ার শোয়িং দা টেরিবল পিকচার অফ দা কনফ্লিক্ট ইন গাজা ইন প্যালেস্টাইন, অর্থাৎ গাজার মানুষটা যে ভয়ঙ্কর অবস্থায় আছে সেইটা দেখানোর জন্য এই রয়টার্স পাইছে। এবং the news agency has also been awarded for its investigate of reporting on irregularities in various companies to US billionaire and tech entrepreneur ইলন মাস্ক। ইলন মাস্ক সম্পর্কে এটা করছে, এবং এটার সাথে সাথে আরো দুইটা প্রতিষ্ঠান পাইছে, সেটা হচ্ছে এই যে ওয়াশিংটন পোস্ট এবং হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইম এন্ড ওয়াশিংটন পোস্ট, তারাও পাইছে। তবে মেইন হচ্ছে রয়টার্স, এটা ভালো করে পড়বা, রয়টার্স। ঠিক আছে, পুলিৎজার পুরস্কার পাইছে সাংবাদিকতা বিভাগে। এবার আসো 19 নাম্বার, হু ওন দ্য বোকার প্রাইজ ইন 2024, যেটা হচ্ছে সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার, সাহিত্যের জন্য সবচেয়ে বড় পুরস্কার এটা। হ্যাঁ, ইলন মাস্কের কোম্পানি, এই জন্যই তো ইলন মাস্ক এখন ট্রাম্পের সাথে মিলা গেছে, দেখো নাই? সে তো ট্রাম্পের নির্বাচনী ইলেকশন বা এই বছর সে একটা নতুন গঠন করে, মন্ত্রণালয় বা মিনিস্ট্রি গঠন করে কিন্তু সেখানে আসতেছে। এবার ইলন মাস্ক একটা ঝমক দেখায় দিবে। আনিকা আফরিন বলছে বি, সামান্থা হারবে। ওকে, বাকিরা বলো, সবাই অ্যান্সার করো। সামান্থা, ওকে, সো এটার আনসার হচ্ছে সামান্থা হারবে। ঠিক আছে, ইউকে থেকে, তার বাড়ি হচ্ছে ইউকে। এবার বলো বুকার প্রাইজ 2024 অ্যাওয়ার্ডেড ফর হুইচ নোবেল, কোন নোবেলটার জন্য? অরবিটাল, দ্য ওয়েস্টার্ন ওয়াইন, তারপর হচ্ছে ডিয়ার থিভ, দ্য ওয়াইল্ডারনেস, কোনটা হবে বলো? দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। বুকার প্রাইজ কে পাইছে, কোন উপন্যাসের জন্য পাইছে? বিশের এ বলছে অরবিটাল, আচ্ছা। কাফি আহমেদ বলছে অরবিটাল, আনিকা আফরিন বলছে অরবিটাল, ঠিক আছে। ওকে, আর কে বাকিরা কোথায়? অরবিটাল, ওকে। সারজিনা জান্নাত, ওকে। তাসিনা ইসলাম, ওকে। হ্যাঁ, এটা হবে অরবিটাল, ঠিক আছে, এটা অরবিটাল হবে। দারুন, তোমরা অনেক ভালো করতেছো, খুব ভালো করতেছো। বিউপিতে গিয়ে দেখবা এগুলোর মধ্যে ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে। এবার আসো ৭৭তম কান ফিল্ম হচ্ছে কান চলচ্চিত্র একটা পুরস্কার, এটা যারা চলচ্চিত্র ভালো হয়, ভালো চলচ্চিত্রকে দেওয়া হয় এটা। এবং বিউপিতে প্রশ্ন আসছিল যে এটার পুরস্কারের নাম কি। তো এইবার 2024-এ পাইছে অ্যানর পাইছে বেস্ট ফিল্ম, এবং এটার প্রাইজের নাম হচ্ছে পাল্ম, স্বর্ণ পাল্ম। এটার স্বর্ণ পাম হচ্ছে এটার পুরস্কারের নাম। এই কান চলচ্চিত্রে যে পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে স্বর্ণ পাম, ঠিক আছে। রেমন্ড ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ফার্স্ট বাংলাদেশি তাহরুন্নেসা পাইছিল। আর 13তম বাংলাদেশ হিসেবে করবি রাজখন্দ পাইছিল। তার রিজন ছিল এনশিওর কোয়ালিটি অফ এডুকেশন ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, ঠিক আছে। এই রিজনে তিনি হচ্ছে করবি রাজখন্দ পাইছিল। মনে হয় তিনি 13তম হিসেবে পাইছিল, খুব সম্ভবত 13তম হিসেবে পাইছিল রেমন্ড ম্যাগসেসে অ্যাওয়ার্ড। সো এগুলো একটু ভালো করে পড়ে ফেলবা, তাহলেই হবে। এগুলোই বিউপিতে বেশি আসে। এবার আসে 21 নাম্বার, হোয়াট ইজ দ্য এজ লিমিট ফর এন্টারিং দ্য জব? বর্তমানে বাংলাদেশে তোমার হচ্ছে জবে ঢুকার বয়স কত করা হয়েছে একটু বলো, এটা তো সবার জানার কথা। সবাই অ্যান্সার করতে হবে। এখানে কিন্তু সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে, সো কোনোভাবেই এগুলা মিস করা যাবে না। সবাই অ্যান্সার করো। ওকে, হ্যাঁ, এটা
এটা হবে 32 ইয়ার্স। এটা কিন্তু প্রজ্ঞাপন হয়ে গেছে 32 বছর। চাকরিতে প্রবেশের বয়স সীমা এখন 32 বছর, ঠিক আছে। এজ লিমিট ফর এন্টারিং জব হচ্ছে 32 বছর। এবার আসো, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ বাংলা একাডেমি? বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? দেখে অ্যান্সার করো। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? দ্রুত। আমরা মোট 30টা প্রশ্ন সলভ করবো বলছিলাম, আজকে 22 নাম্বার প্রশ্ন কিন্তু আজকে চলে আসছি, তো আর বেশি কিন্তু নেই। হুম, 32, রাইট। এবার একটু 22 নাম্বারটা অ্যান্সার করো সবাই দ্রুত। সেলিনা হোসেন এখন আর নাই রে, সেলিনা হোসেন এখন আর নাই। ওকে, কারো কোনো উত্তর পাচ্ছি না। 32-এর পরে কি আর পাওয়া যাবে না? না, 32 দিয়ে দিচ্ছে, এটাই তো বেশি। আগে তো 30 ছিল, আগে তো মানে সরকারি চাকরিতে, আগে তো সরকারি চাকরিতে 30 ছিল, এখন তো 32 হয়েছে। এটার আনসার হবে প্রফেসর আব্দুল কাসেম ফজলুল হক, ঠিক আছে। এটা হবে, চেয়েছিলাম 35, দিল 32। বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে 35 অনেক বেশি হয়ে যায়, 32 ঠিক আছে। ওকে, এবার আসো 23 নাম্বার, বিটকয়েন। বিটকয়েন ইজ দ্য অফিসিয়াল কারেন্সি অফ হুইচ কান্ট্রি? বিটকয়েন কোন দেশের একটা অফিসিয়াল মুদ্রা? কোন দেশের বলো তো? এটা পরীক্ষা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। 23 নাম্বার অ্যান্সার করো। কি কি আছে? নর্থ কোরিয়া, এল সালভেদর, ভিয়েতনাম, ভেনিজুয়েলা। তাসফি আহমেদ বলছে নর্থ কোরিয়া। ওকে, আচ্ছা ওটা আগেটা বলছো, দ্রুত দ্রুত। এল সালভেদর বলছে তৌকির আহমেদ। ওকে, নীরব বলছে এল সালভেদর। আলোচাই বলছে কোরিয়া। না, এটা হবে হচ্ছে এল সালভেদর। এই বিটকয়েন হচ্ছে একটা অনলাইন মুদ্রা, এটা বাংলাদেশে নিষিদ্ধ, প্লাস এটা বাংলাদেশে কোনো লিগেসি নাই। বিভিন্ন দেশে এটা, যেমন হচ্ছে এই বিশেষ করে যখন হচ্ছে ক্ষমতায় তোমার আসে, ট্রাম্প আসে, তারপর কিন্তু বিটকয়েনের দাম $1,00,000 মানে অনেক বেশি হয়ে গেছে, $1,00,000 উপরে ছাড়াই গেছে এটার দাম। বিটকয়েনের দাম অনেক বেশি বেড়ে গেছে, আর এটাকে অফিসিয়ালি মুদ্রা হিসেবে এল সালভেদর হচ্ছে দিছে, স্বীকৃতি দিছে। সো বিটকয়েন যে অনলাইনে বিভিন্ন গেমিং টেমিং, বিভিন্ন সাইট, বিভিন্ন জিনিসপত্র কিনা যায়, ঠিক আছে, এটা একটা অনলাইন কয়েন আর কি। এবার আসো 24 নাম্বার, হাউ মেনি কান্ট্রিজ আর দ্য কারেন্ট মেম্বার্স অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড? অর্থাৎ আইএমএফ এর বর্তমান সদস্য কতজন? দেখি এটা কে কে পারে। ভাইয়া বিসিএস 4 বার দিতে পারবে তাই না? না, 4 বারের কোনো এখন করে নাই, ওইটা লিমিট রাখে নাই, যতবার ইচ্ছা 32 বয়স পর্যন্ত যতবার ইচ্ছা দিতে পারবা, ঠিক আছে। 22-এর উত্তর এ। আরমান আলী বলতে 193, নিয়ম বলতে 193। ওকে, আমরা এখন 24 নাম্বার আনসার করবো, ঠিক আছে। এটা অনলাইনে হচ্ছে বিভিন্ন কাজে এটা ইউজ করা হয়, ঠিক আছে। হুম, সবাই সবাই আনসার করো। রাইট, এটা হচ্ছে 191। এটা 191 হবে। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আমরা কিছুদিন আগে এখান থেকে অনেক টাকা পয়সা আনছিলাম। দেখো 191তম দেশটা কোনটা? নর্থ কোরিয়া, মাথা রাখবা। 100 আইএমএফ এর বর্তমান সদস্য 191টা, আর সর্বশেষ যে দেশ যুক্ত হয় সেটা হচ্ছে নর্থ কোরিয়া। এবার আমি তোমাদেরকে কিছু অর্গানাইজেশন এবং তাদের বর্তমান মেম্বার এবং সর্বশেষ সদস্য সম্পর্কে জানাবো। দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার বর্তমানে 166 এবং সর্বশেষ সদস্য হচ্ছে পূর্ব তিমুর বা ইস্ট তিমুর। দেন আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে 175, এটা হচ্ছে লাস্ট হচ্ছে সুরিনাম। তারপরে ওপেক, তেল উত্তোলনকারী একটা জোট, এটার 12টা আছে, সর্বশেষ হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র। এবং ন্যাটোতে 32টা আছে, সর্বশেষ হচ্ছে সুইডেন। তারপরে ইউরোপীয় ইউনিয়ন 27টা, সর্বশেষ হচ্ছে লাস্ট ছিল ক্রোয়েশিয়া যুক্ত হয়েছে। এবং এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 69টা, তার মধ্যে লাস্ট হচ্ছে ইসরায়েল, ঠিক আছে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, আটকে গেছে। আচ্ছা, আমি এখন ঠিক করে দিচ্ছি। বিটকয়েন দিয়ে আইডেন্টিফিকেশন কোর্স কিনা যাবে না, আমাদের বাংলাদেশে এবং আমাদের জন্য এটা নিষিদ্ধ, ঠিক আছে। ওকে, আমরা এখনই চলে আসবো, সমস্যা নাই, এখনই চলে আসবো আমরা।
ওকে, আমরা আবার চলে এসেছি। সো দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। এবার আসো, এবার এই দেখো আমি তোমাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দিচ্ছি। তোমরা তো বইতে অনেক অনেক তথ্য পাবা, এত তথ্য আসলে বিউপির জন্য পড়া লাগবে না। আমি তোমাদের জন্য একদম গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিচ্ছি। দেখো 21 লেটেস্ট মেম্বার অফ G20। G20 এর মেম্বার কিন্তু হচ্ছে 21টা। মনে হইতে পারে না জি মানে হচ্ছে গ্রুপ, গ্রুপ অফ 20, বাট এখানে আসলে 20টা মেম্বার না, এখানে 21টা মেম্বার। সর্বশেষ মেম্বার হিসেবে যোগ দিছে আফ্রিকান ইউনিয়ন, এবং এখানে আরো একটা সংস্থা আছে ইউরোপীয় ইউনিয়ন। এখানে 19টা দেশ আর 2টা সংস্থা আছে, সব মিলিয়ে 21টা। ঠিক আছে, এটা মাথায় রাখবা। G20 মিনস গ্রুপ অফ 20, বাট এখানে সদস্য আছে 21টা, 19টা দেশ আর 21টা আর 2টা হচ্ছে সংস্থা। 90 সেশন মানে 19তম সেশন 2024 সালে হয়েছিল রিও ব্রাজিলে, আর 20তম সেশন 2025 সালে হবে জোহান্সবার্গ সাউথ আফ্রিকায়। ঠিক আছে, এটা পড়ে নিবা। তারপরে হুইচ কান্ট্রি উইল বিকাম দা 125th মেম্বার অফ দা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি এর নতুন সদস্য হবে ইউক্রেন। 2025 সালে ইউক্রেন এটা সদস্য হবে। দা 15th ওআইসি কনফারেন্স, ওআইসি সম্পর্কে আমাদের এবার ভালো করে পড়তে হবে, কারণ ওআইসি গঠিত হয়েছে কবে? ওআইসি 1974, সরি ওআইসি তে বাংলাদেশ 1974 সালে যোগ দিয়েছিল। এটার 50 বছর কিন্তু 2024 সালে পূর্ণ হচ্ছে। সো কেন না 2025 সালে এই ডিসেম্বরে এটা পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, সো এটা ভালো করে জানে রাখবা। ওআইসি কবে হেল্ড হচ্ছে? 2024 সালে অক্টোবর। ব্রিক্স কোথায় হয়েছে? ব্রিক্স হয়েছে কাজান, রাশিয়াতে। এবং হাউ মেনি ইউএন জেনারেল অ্যাসেম্বলি সেশন আর হেল্ড ইন 2024? এইবার যে জেনারেল মানে জাতিসংঘের যে সাধারণ পরিষদের ইয়েটা হইলো, কি বলে এটা, অধিবেশনটা কততম ছিল? 79তম অধিবেশন। এটা অবশ্যই জেনে যাবা, 79তম অধিবেশন। ঠিক আছে, ওকে। দেখো এখানে 51তম সামিট অফ G7 কি? আলবার্টা কানাডায় হয়েছে। 50তম সামিট হবে আপুলিয়া ইতালি। তারপর G20 সামিট হয় 2025 সালে হবে সাউথ আফ্রিকা। ওআইসি 15তম সেশন হবে গাম্বিয়া। এগুলো একটু পড়ে ফেলবা তাহলেই হবে। এবার আসো 25তম, হাউ মেনি কান্ট্রিজ আর কারেন্টলি ইনক্লুডেড ইন দা এলডিসি? এলডিসি সম্পর্কে আমাদের জানতে হবে। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, তৃতীয় মাত্রার দেশগুলো হচ্ছে এলডিসি তে হয়, এলডিসি তে থাকে। বাংলাদেশ কিন্তু এলডিসি তে আছে। ঠিক আছে, বাংলাদেশ কিন্তু এলডিসি তে এখনো আছে। আমরা 25 নাম্বার চলে আসি, আর 5টা এমসিকিউ আছে। ঠিক আছে, আর 5টা এমসিকিউ আছে। কততম? সবাই অ্যান্সার করো। ওকে সবাই অ্যান্সার করো, সবাই। হাউ মেনি কান্ট্রিজ আর কারেন্টলি ইনক্লুডেড ইন এলডিসি? ওকে, হ্যাঁ সবাই অ্যান্সার করছো। এটা হবে 45। কত? বর্তমানে 45টা আছে, নট 25, ইটস 45। 45তম হবে। আমি একটু দ্রুত পড়াই দিচ্ছি। দেখো ডিসেম্বর 13, 2023 হুইচ কান্ট্রি এক্সিস্ট এলডিসি? এই মানে 2023 সালের ডিসেম্বরে ভুটান হচ্ছে 7ম দেশ হিসেবে এলডিসি থেকে বের হয়েছে। কততম দেশ হিসেবে? 7ম দেশ হিসেবে। অর্থাৎ এই পর্যন্ত 7টা দেশ এলডিসি থেকে বের হয়েছে। এবং বাংলাদেশ উইল অফিসিয়ালি উইথড্র ফ্রম এলডিসি নভেম্বর 24, 2026। এটা পড়তে হবে। নভেম্বর 24 তারিখে 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। ইন হোয়াট ইয়ার ইজ বাংলাদেশ ইনক্লুডেড ইন এলডিসি? বাংলাদেশ 1975 সালে এলডিসি তে যুক্ত হয়েছিল, আর 1971 সালে এলডিসি গঠিত হয়েছিল। ঠিক আছে, এই তথ্যগুলো পড়বা, ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। 26তম প্রশ্ন দেখো, হুইচ ইউনাইটেড নেশন এজেন্সি সার্টিফাইড জিআই প্রোডাক্ট? মানে কোন হচ্ছে কোন এজেন্সিটা হচ্ছে জিআই প্রোডাক্ট গুলাকে কি দেয়, এটাকে দেয়, স্বীকৃতি দেয়। 26তম, সবাই খুব দ্রুত। জিআই প্রোডাক্ট নিয়ে তো বিউপি কখনোই প্রশ্ন মিস করে না, সো এটা আমাদের জানতে হবে। ওকে, উইপো, রাইট। এটার আনসার হচ্ছে উইপো। এটা হচ্ছে মেধাস্বত্ব কাজগুলো করে। যেই এটা কেন দেওয়া হয়? ধরো আমাদের চাঁদপুরের ইলিশ অনেক বিখ্যাত, এখন এটা যদি চাঁদপুরের নামে রাখা হয় বা বাংলাদেশের নামে এটা জিআই করে দেয়,
বা চাঁদপুরের নামে করে দেয়, তাহলে কিন্তু এটা নিয়ে আর কোন দেশ বা আর কোন জায়গা এটাকে ইউজ করতে পারবে না, তাদের ট্যাগ ইউজ করতে পারবে না। সবসময় বলতে হবে বাংলাদেশ এটা বিখ্যাত, এটা বাংলাদেশে এটা সেরা। ঠিক আছে, এই জন্য হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় এটা ভালো হয়, এই জন্য এটা করা হয়। এবার একটু মিমস দেখো, অনেক তো পড়লা। when she is from কোথায়, when she is from বিউপি, তখন তোমাকে এইভাবে ধরে নিয়ে যাবে। ঠিক আছে, যখন বিউপিতে যাবা ওইখানে আর্মির মেয়েরা পড়াশোনা করবে, তখন আইসা এইভাবে ধরে নিয়ে যাবে। ঠিক আছে, যাই হোক একটু মজা করলাম। ওকে, এবার আসো আমরা আবার পড়াশোনায় চলে যাই। দেখো মনে রাখতে হবে বর্তমানে টোটাল জিআই প্রোডাক্ট হচ্ছে 51টা। বর্তমানে টোটাল কয়টা? 51টা আছে। এবং লাস্ট জিআই প্রোডাক্ট হচ্ছে বেদানা লিচু, যেটা দিনাজপুরের সেরা। পরীক্ষায় আসলে কিন্তু এই বেদানা লিচু 51তম ধইরাই আসবে, কারণ এর পরে যেগুলো আসবে ওইগুলার বিউপির প্রশ্ন আসবে না, অলরেডি বিউপির প্রশ্ন হয়ে গেছে। ঠিক আছে, সো 51তম এটা পড়বা। টোটাল জিআই প্রোডাক্ট হচ্ছে 51টা। লাস্ট জিআই প্রোডাক্ট হচ্ছে বেদানা লিচু দিনাজপুরের, আর ফার্স্ট জিআই প্রোডাক্ট হচ্ছে জামদানি, দ্বিতীয় পণ্য ছিল ইলিশ। ঠিক আছে, এইভাবে পড়বা। তাহলে কি দেখলাম আমরা, যে প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি, দ্বিতীয় ইলিশ, বর্তমানে 51টা জিআই প্রোডাক্ট আছে, এবং সর্বশেষ হচ্ছে বেদানা লিচু দিনাজপুরের। ওকে, এবার আসো আমরা হচ্ছে যেটা দেখব 27তম, খুবই গুরুত্বপূর্ণ। হু ইজ দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস? বর্তমানে প্রধান বিচারপতি কে? মোহাম্মদ আসাদুজ্জামান, মুবাসসির মুনেম, সৈয়দ রেফাত হোসেন, ওয়াকারুজ্জামান। কে বলো দেখি? খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। না নওগাঁর আমনারে ভাই, এটা দিনাজপুরের বেদানা লিচু। 52টা হয়েছে? কবে 52টা হইলো? আচ্ছা যদি হয় তাহলে আমার হয়তো দেখার ভুল ছিল। নেক্সট যেদিন আমি ক্লাস নিব সেদিন এটা বলে দিব, সমস্যা নাই। ওকে, শেরপুরের পায়েস হয়েছিল না 52তম? আচ্ছা একটু দেখা লাগবে আমার, ভাবতে পারে। ওকে, সৈয়দ রিফাত, রাইট, এটা হবে সৈয়দ রিফাত। বর্তমান প্রধান বিচারপতি হচ্ছে সৈয়দ রেফাত। এবার চলো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে জেনে আসি। এই দেখো, একদম শুধু এগুলা পড়বা, এর বাইরে আর পড়া লাগবে না। দেখো মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, কততম? 17তম। তাহলে 17তম বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান। চেয়ারম্যান অফ পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছে মুবাসসির মুনেম। চিফ জাস্টিস 25তম সৈয়দ রেফাত হোসেন। জেনারেল অফ বাংলাদেশ আর্মি ওয়াকারুজ্জামান, এটা তো মাস্ট পড়া লাগবে পরীক্ষা, কিন্তু যেহেতু এটা সেনাবাহিনী শাসিত একটা বিশ্ববিদ্যালয়, তো এখানে কিন্তু পরীক্ষায় আসতে পারে। হু ইজ দা জেনারেল অফ বাংলাদেশ আর্মি? এটা ওয়াকারুজ্জামান। দেন গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে? এটাও গুরুত্বপূর্ণ, আহসান এস মনসুর। তারপরে আসো ইউজিসি চেয়ারম্যান এখন বর্তমানে এস এম ফয়েজ। তারপরে ইলেকশন কমিশনার এ এম নাসির উদ্দিন, মানে এই যে সামনে একটা ইলেকশন হবে 2025 খুব সম্ভবত ইলেকশন হইতে পারে, সো এটা হচ্ছে নাসির উদ্দিন হচ্ছে ইলেকশন কমিশনার এখন বর্তমান হেড বা চেয়ারম্যান। কারেন্ট পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ টু দ্য ইউনাইটেড নেশন, মানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছে বর্তমানে সালাউদ্দিন নোমান চৌধুরী। খুব ভালোভাবে এটা পড়তে হবে, জাতিসংঘ সম্পর্কে পরীক্ষা প্রশ্ন যেহেতু আসে, তো এটা ভালো করে পড়তে হবে। এমন হইতে পারে এই প্রশ্নটাই পরীক্ষা চলে আসছে, কারেন্ট পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ ইন ইউনাইটেড নেশন। ঠিক আছে, এটা পড়তে হবে। ওকে, এবার আমরা কয় নম্বর প্রশ্ন? 28 নাম্বার, আর মাত্র দুইটা প্রশ্ন আছে। 7th উইমেন সাফ চ্যাম্পিয়নশিপ 2024 চ্যাম্পিয়ন কান্ট্রি কোন দেশ? অর্থাৎ এই যে কিছুদিন আগে একটা সাফ চ্যাম্পিয়ন হইলো, সেটা কারা, কোন দেশ দেখি বলো তো? হ্যাঁ পিডিএফ দিব, পেজেই তোমাদেরকে আপডেট দিয়ে দিব। তোমরা কি শেয়ার করছো? যারা শেয়ার না করে পিডিএফ পড়বা তাদের জন্য মন থেকে দোয়া করে দিব। যাও অবশ্যই শেয়ার দিবা, শেয়ার না দিয়ে পিডিএফ পড়বা না। হয়তো তুমি পড়বা, কিন্তু মনে রাখবা যে জোগাড় ভাই বলে দিচ্ছেন যে শেয়ার না দিয়ে পিডিএফ পড়া যাবে না। পড়লে কি হবে সেটা আমি না বললাম, ঠিক আছে? তবে পড়লে শেয়ার দিয়ে পিডিএফ পড়লে ইনশাআল্লাহ ভালো কিছু করবা, ইনশাআল্লাহ দোয়া করে দিব। এত কষ্ট করে তোমাদের জন্য পিডিএফ করছি, আর তোমরা যদি একটু কষ্ট করে শেয়ার না দিতে পারো তাহলে কি হবে বলো? ওকে, হ্যাঁ এটার আনসার হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এইদিকে জিতে গেল সাফ চ্যাম্পিয়নশিপ 2024। আর একটু তথ্য তোমাদের জানতে হবে যে এটার হোস্ট কান্ট্রি বা এটার আয়োজক দেশ কারা ছিল। আয়োজক দেশ ছিল নেপাল, ঠিক আছে? নেপাল।
নেপালিরা। আর এটার বেস্ট প্লেয়ার ছিল অনেকের ক্রাশ ঋতুপর্ণা চাকমা, অনেকের ক্রাশ, আমার না, ঠিক আছে, আমার ক্রাশ তো অন্যজন, তোমরা জানো, আমাদের যারা পেট বেছে তারা জানে। এবার আসো ক্যাপ্টেন অফ বাংলাদেশ টিম, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন কে ছিল? সাবিনা খাতুন। এবার আসো বাংলাদেশ ওন সেফ চ্যাম্পিয়নশিপ 2 টাইমস, দুইবার জিতছে বাংলাদেশ, দুইবার সাব চ্যাম্পিয়নশিপে জিতছে, এটা যদি এবারও জিতছে এবার আসতে পারে। সো পড়বা কি কি? এই চারটা ইনফরমেশন পড়বা, আর কিছু লাগবে না। ওকে, এবার আসো নেক্সট ইনফরমেশনটা 29 নাম্বার, ব্যালন ডিওর 2024 উইনিং মেল প্লেয়ার কে? হ্যাঁ অবশ্যই, যত বেশি দাও শেয়ার তত বেশি পাবা জুবাইর ভাইয়ার কেয়ার। কেয়ার বলতে ওই কেয়ার না, পড়াশোনার কেয়ার, ঠিক আছে। ওকে, দেখো ব্যালন ডিওর 2024 উইনিং মেল প্লেয়ার কে? ব্যালন ডিওর অবশ্য কিসে দেওয়া হয়? ফুটবলে দেওয়া হয়, ঠিক আছে। এটা আবার এরকম প্রশ্ন হয়েছে, ব্যালন ডিওর কোন ক্ষেত্রে দেওয়া হয়? ফুটবলে দেওয়া হয়, ঠিক আছে, যারা ভালো খেলে। না আর বলো না, তামান্না ভাটিয়ারও বিয়ে হয়ে গেছে, কি আর করা। আচ্ছা, লিওনেল মেসি আবার কেউ বললো না, লিওনেল মেসি বললো না, এটা হবে কি? এটা হবে রদ্রি, হবে রদ্রি পাইছে, এটা কিন্তু করিম বেনজেমা পায় নাই, ভিনিসিয়াস জুনিয়রের পাওয়ার কথা ছিল বাট পায় নাই, পাইছে রদ্রি। তো চলো আমরা একটু বিস্তারিত জেনে আসি। ব্যালন ডিওর 2024 ম্যানস গোলকিপার যে পাইছে তার নাম হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। আমি তোমাদের প্রিয় ফেভারিট টিম আর্জেন্টিনার গোলকিপার। মোস্ট ব্যালন ডিওর উইনিং প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি সবচেয়ে বেশি ব্যালন ডিওর পাইছে। এন্ড ইন হোয়াট ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট ব্যালন ডিওর লঞ্চ? 1956 সালে থেকে দেওয়া শুরু হয়েছে। আর বেস্ট ক্লাব হয়েছে এবার রিয়াল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ। ওকে ওকে, সো এটাও জেনে গেলাম আমরা। দ্য লাস্ট কোশ্চেন অফ দিস ক্লাস, what is the total budget size of national budget 2024-25? বাজেট থেকে তো একটা প্রশ্ন আমার মনে হয় থাকবেই, অ্যানসার করে ফেলো। ভাইয়া পিডিএফ কি শুধু কোর্সে ভর্তি শিক্ষার্থীরা পাবে? না, সবাই পাবে, সবাই, যারা শেয়ার দিবে সবাই পাবে। ওকে, what is the total budget? হ্যাঁ বাস পাখি, ওকে, হ্যাঁ এটার আনসার হচ্ছে 7,97,000 কোটি টাকা, 7,97,000। 8 লাখই দিয়ে দিত, হুদাই আমাদের পড়া বাড়াইলো। ওফো, এটা দেখলেই তো এখন ভাল লাগে। দেখো শেষ করার আগে আগে তোমাদের একটু সৌন্দর্যটা দেখায় দেই বিউপির। যারা বিউপির এমন সৌন্দর্যে পড়তে চাও তারা অবশ্যই আমাদের ঢাবি এক্সাম বেসে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। আমাদের ঢাবি এক্সাম বেসে ভর্তি চলতেছে মাত্র 700 টাকায়, 100টা টপিক ভিত্তিক এক্সাম, বাংলা ইংলিশ জিকের উপর, আবার অফলাইনেও ভর্তি চলতেছে। আর মডেল টেস্ট আছে, 30টা মডেল টেস্ট হবে, সবচেয়ে বেশি তথ্য, প্রায় 7,000 এমসিকিউ সলভ করাবো আমরা, এবং সবার রিটেন খাতা দেখবো আমরা, সবার রিটেন খাতা দেখবো, 10টা রিটেন এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। আর তোমরা তো জানোই যারা এডুকেশনে আসো আমরা কেমন সার্ভিস দেয়, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। একটু বলো তো এডুকেশন কেমন সার্ভিস দেয়, একটু বলো, যারা আমাদের পেট বেচে আসো একটু বলে ফেলো এডুকেশন কেমন সার্ভিস দেয়। দেখি আমরা বাজেট 2024-25 কি কি জানতে হবে একটু দেখো সোনামণিরা। সবকিছু পড়া লাগবে না, সবকিছু পড়া লাগবে না, কি কি পড়া লাগবে সেটা দেখি চলো। এটা হচ্ছে 53তম অন্তর্বর্তীকালীন বাজেট সহ 54তম, অন্তর্বর্তীকালীন সারা যদি বলে এটা কততম? 53তম। এডিপি এনুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা হচ্ছে একটা বার্ষিক খরচ, উন্নয়ন খরচ, সেটা হচ্ছে 2,65,000 কোটি টাকা। আর জিডিপি গ্রোথ রেট একটা এক্সপেক্টেন্স থাকে 6.75। তারপরে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, টার্গেট হচ্ছে 6.5%, বাট এখন মনে হয় 9 না 10+ হবে, মানে প্রায় 9 অথবা 10+ হবে। ম্যাক্সিমাম অ্যালোকেটেড সেক্টর, এইটা বিউপিতে বেশি আসে, সবচেয়ে বেশি, মানে ঢাকা ইউনিভার্সিটিতে আসে সবচেয়ে বেশি, বিউপিতে আসতে পারে। সবচেয়ে বেশি বরাদ্দ আমাদের বাজেটের কোথায় দেওয়া হয়? সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসনে দেওয়া হয়। সেকেন্ড দেওয়া হয় এডুকেশন এন্ড টেকনোলজি, মানে শিক্ষা খাতে হচ্ছে দ্বিতীয় বরাদ্দ। আর তৃতীয় বরাদ্দ হচ্ছে ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন, যোগাযোগ এবং পরিবহন ও যোগাযোগে, ঠিক আছে। ইসরাত জাহান বলছে একদম ভালো না, তবে ভর্তি হলে চান্স পেয়ে যেতে পারো। বাহ,
আচ্ছা, এক্সাম বেসে ভর্তি হইলে আমাদের ঢাবি এক্সাম বেস ভর্তি চলমান, ভর্তি হইলে পেজে নক দিবা, তাহলেই হবে। ট্যাক্স ফ্রি, এই যে দেখো, ট্যাক্স ফ্রি লাইফ এক্সপেন্ডেন্সি অফ অর্ডিনারি পারসন, মানে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যদি বছরে 3.5 লাখ টাকা কামাই তাহলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, বছরে 3.5 লাখ টাকা কামাইলে ট্যাক্স দিতে হবে। আর উইমেন এন্ড পিপল অ্যাবাভ 65 ইয়ার্স 4 লাখ টাকা, যারা হচ্ছে মহিলা এবং যারা 65 বছরের উপরে, তাদের জন্য 4 লাখ টাকা হইলে তারপরে তোমার হচ্ছে ট্যাক্স দেওয়া লাগবে। এটা হচ্ছে এই বছরের বাজেটে করা হয়েছে। আর দ্য পারসন হু প্রেজেন্টেড দ্য ফার্স্ট বাজেট, বাংলাদেশের প্রথম বাজেট প্রণয়ন করছে তাজউদ্দিন আহমেদ, এটা মাথায় রাখবা, বাংলাদেশের প্রথম বাজেট। আর সবচেয়ে বেশি বাজেট প্রণয়ন করছি আমি, এম সাইফুর রহমান, সিলেটে আমার বাসা, মানে এটা তো জানোই তোমরা, সেই অনেক আগে বিএনপি। মোট 2 জন করছে সবচেয়ে বেশি বাজেট, একজন হচ্ছে সাইফুর রহমান, একজন হচ্ছে আবুল মাল আব্দুল মুহিত, একজন বিএনপি আমল আর একজন আওয়ামী লীগ আমল। ওকে, হাউ ইজ দ্য বাজেট ডেফিসিট ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের বাজেট আসলে কোন ধরনের শর্টেজ, একটা হচ্ছে ঘাটতি বাজেট, আরেকটা হচ্ছে মানে আরো বেশি থাকে এমন, বাট আমাদেরটা হচ্ছে ঘাটতি বাজেট। ঠিক আছে, আমাদেরটা ঘাটতি বাজেট। এই যে তোমার হচ্ছে 7,98,000 দিছে, এটা কিন্তু হচ্ছে পুরোটা আমাদের ইয়ে হবে না, মানে হচ্ছে আমাদের কিন্তু খরচ কি বলে এত আয় হবে না, খরচ বেশি হবে, আয় বেশি হবে না। বাংলাদেশ গভর্নমেন্ট আর্নস ম্যাক্সিমাম ইনকাম, আমরা বাংলাদেশ সরকার বেশি ইনকাম করে ভ্যাট থেকে। ভ্যাটের ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে কর রাজস্ব থেকে আমরা বেশি আয় করি। ঠিক আছে, কর রাজস্ব থেকে। তো এগুলো পড়লেই হবে। ও আচ্ছা, সো এতক্ষণ তোমাদের সাথে ছিলাম, এখন চলে যাচ্ছি, বিদায় নিতে এসেছি। এবার বলো কেমন হয়েছে আজকের ক্লাস? আজকের ক্লাস করে কেমন লাগলো বলো, একটু দেখতে চাই আজকের ক্লাস করে কেমন লাগলো। হ্যাঁ, ঘাটতি বাজেট, বাংলাদেশে ঘাটতি বাজেট। আবারও বলে দিচ্ছি, এই পিডিএফটা একটু পরেই আমাদের পেজ থেকে আমরা হচ্ছে একটা পোস্ট দিব, পোস্টের নিচে লিংকে পিডিএফটা দেওয়া থাকবে। সো যারা ক্লাস করতেছো তোমরা হচ্ছে একটু পরেই পেজে একটা পোস্ট পাবা, পোস্টের নিচেই হচ্ছে লিংক দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমি বলবো অবশ্যই পিডিএফটা ভালো করে পড়বা, অনেক বই তো পড়ো, একটু এই পিডিএফটা একটু ভালো করে পড়বা, ইনশাল্লাহ অনেক অনেক কাজে দিবে। ঠিক আছে, ওকে। সো আমি কিন্তু খুব বেশি পড়াই না, আমি পড়াই শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলা, এবং সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো থেকেই দেখা যায় পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, সো যারা ভাবতেছো যে এটা কি পড়বো কি পড়বো না, এটা পড়লে কি হবে, তাদের বলবো বিশ্বাস রেখে একবার অন্তত এটা পড়ো, একবার অন্তত এই আমার এই পিডিএফটা মনোযোগ দিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগায় পড়বা, দেখবা এখান থেকে 4-5টা কমন ইনশাআল্লাহ, এটুকু বলতে পারি। ঠিক আছে, ওকে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাস কবে হবে জানাই দিব, আরেকটা ক্লাস সাম্প্রতিকের উপর নিব, তাহলে এই সাম্প্রতিক একদম শেষ, ফুল এন্ড ফাইনাল। ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।